আমি হচ্ছে খিলক্ষেত হচ্ছে আমার বাসা। ওখানেই আমার দাদা বাড়িও ওখানে, আমার নানা বাড়িও ওখানে। আমি মূলত আমার নানা বাসায় বড় হই, পাশাপাশি দাদা বাসাও, মানে দুই জায়গায় মিলেই আমি বড় হই। আমি বুঝ হওয়ার পরেই আমার বাবাকে দেখছি যে সে নামাজ পড়ে, কোনো কাজ করে না, শুধু মসজিদেই থাকে, নামাজ পড়ে। মসজিদের মুয়াজ্জিন বললেই হয়। আমরা হচ্ছে 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। আমার বড় হচ্ছে আমার ভাই, তারপর 2 বোন। তো আমি যে বাসায় বড় হয়েছি সেই বাসায় হচ্ছে আমার খালা নানু এরাই। আমি হচ্ছে ছোট খালার সাথে একটা বেকারিতে যাই কেক কেনার জন্য। তো তখন ওইখানে আমাকে ওই বেকারিতে একটা লোক দেখে পছন্দ করার পরে হচ্ছে সে আমার বাড়ির ঠিকানা বের করে, আমি কোন স্কুলে পড়ি এগুলা জানার পর হচ্ছে আমার সাথেই কথা বলে, কিন্তু আমার একটা বোনের মাধ্যমে। আমার তো তখন ফোন ছিল না, তো ওই বোনের নাম্বারে কথা বলে। আমি একদিন বলার পরে বলতেছে যে তোমার গার্জিয়ানকে, আমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো। ভাবছি কি আর কথা বলবে, আমি ছোট, মানে আমার হচ্ছে বড় বোন আছে, কি আর কথা বলতে পারে। তো আমি হচ্ছে একদিন বললাম যে আসেন আপনি, মানে আমাদের বাসার পাশে একটা জায়গা আছে, ওইখানে আসতে বললাম। ওখানে একটা পার্ক আছে, পার্কে আসতে বললাম। বলার পরে আমার বড় খালাকে নিয়ে গেলাম, আর ওই জাস্ত বোনটাকে নিয়ে গেলাম। নেওয়ার পরে উনি সরাসরি আমার খালাকে বললো যে আমার ওরে ভাল লাগে, আমি ওরে বিয়ে করতে চাই। তো আমার খালা বললো যে তাহলে তোমার হচ্ছে ফ্যামিলি নিয়ে আসো। বলতেছে নিয়ে আসবো, কিন্তু ও তো ছোট, আর আমি হচ্ছে যে আমাকে আসলে বিয়ে করতে আসছে সে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। আমার থেকে সে 17-18 বছরের সিনিয়র হবে। তো আমার খালা আসলে ওনাকে দেখে পছন্দ করেনি, জানি না ওনাদের মাথায় তখন কি ছিল, কি ভাইবা ওই ছেলেকে বলছে যে আচ্ছা তোমার সাথে বিয়ে দেব। তো আমি এই কথা শুনে আমি হচ্ছে একটু পাগলামি করছিলাম, বাসা থেকে পালাইতে চাইছিলাম নিচে একা একা। অথচ যার সাথে হচ্ছে আমার রিলেশন, মানে আমি রিলেশন করতে চাই বা যাকে আমি পছন্দ করি, সে জানেই না যে আমি একটা মেয়ে আছি, যে তাকে আমি পছন্দ করি বা কিছু একটা। তারপর হচ্ছে খালা রাজি হয়ে গেছে, বড় খালা বিশেষ করে সে রাজি হয়ে গেছে। তার ব্যাকগ্রাউন্ড শুনে বেশিরভাগ রাজি হয়েছে, তাকে দেখে না। তারপর হচ্ছে আমার মা বাবাকে ওরকম ভাবে জানায় না, ওনার নাম্বার নিয়েছে, ওনারা যোগাযোগ করতো, কথা বলতো। তো আমি এই ঘটনার 7 দিন পর হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি কাপড় চাপড় নিয়ে পালায় যাব। তো আমি ওরকম পরিকল্পনা করেছিও, সবকিছু নেওয়া টেওয়া হয়েছে। তো আমি যাওয়ার আগে আমি আমার খালাতো বোনকে বলছি আমাকে তুই হেল্প করবি, আমি তো বিয়ে করব না, তো আমি তো একজনকে পছন্দ করি, তুই তো জানাস। তো আমার খালাতো বোনটা বলতেছে ও বেশি বড় না, ও হচ্ছে আমি আসলে ওই সময় কানাকাটি করে ওরা বলছে ও একটা ছেলের সাথে রিলেশন করে। তো এটা বুঝে, ও জানে না যে আমি যে আসলে রিলেশনই করি নাই, যাকে ভালোবাসি বা যার কাছে যাইতে চাইতেছে সেই জানে না। আমি ওর হেল্প নিলাম যে আমি চলে যাব। আমি হচ্ছে কাপড় টাপড় বলতে একটা বোরকা একটা ব্যাগে নিয়েছি, যে বোরকা পরে গেলে আমাকে কেউ দেখবে না, কেউ ধরবে না। ওই ব্যাগটা নিয়ে আমি যখন বের হই, ওরে তো বললামই, সকালবেলা ওকে বললাম আমি রাতে বেরোবো। তো ওকে বলার পর ও যায় আমার ভাবির কাছে বলে দিছে, সেটা আমি জানতাম না। পরে আমি যাওয়ার সময় আমি নানুর বাসা থেকে পালাবো, তখন হচ্ছে আমি যাওয়ার সময় আমার ভাবি চলে আসছে, আমার মেজু বোনকে নিয়ে চলে আসছে। পরে বলতেছে, মানে আমি যে জায়গায় ব্যাগটা রাখছি সেটা তো শুধু আমার জানার কথা না, আমার খালাতো বোনের জানার কথা। তো ভাবি আইসা ওই ব্যাগটা ধরে ফেলার পরে মানে আইসাই ব্যাগটা ধরে বলতেছে এটা বোরকা এখানে কেন, কই যাচ্ছ তুমি? আমি বলছি আমি তো কোথাও যাবো না, ব্যাগ মানে বোরকাটা ভরে রাখছি, এটা আসলে চাপাইতে হবে। পরে বলতেছে আচ্ছা। পরে ওই টাইমটায় হচ্ছে আমাকে ভাবি বলতেছে আচ্ছা তোমার সাথে কথা আছে। ভাবি আসলে সবাইকে জানাই দিছে যে আমি আসলে পালাইতেছি। সবাই বলতে এখন আমার বাবা তো নাই, আছে মসজিদেই থাকে, বেশি বাসায় খুব কম থাকে। আমার মেজো বোন, বড় খালা, ওরা আমাকে অনেক চেপে ধরছে। আমি ওদেরকে পুরো ঘটনাটা, ওরা বলতেছে যে তোমাকে আমরা বিয়ে দেব, ছেলেকে ডাকো, ছেলে আসুক, ছেলে আসলে ছেলের কাছে আমরা তোমাকে তুলে দেব। কিন্তু তার আগে চিন্তা করো যে তোমার একটা বড় বোন আছে, আর দেখতে হবে তুমি আসলে ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে, আসলে ভালোবাসে কিনা। ফোন দাও। তো আমি বলছি আমি তো নাম্বার জানি না। পরে বলতেছি তাহলে কেমন ভালোবাসে, তুমি নাম্বার জানো, তুমি কি ওর সাথে কথা বলে না? আমি বলছি না, ওনার সাথে আমার কোনো কথা হয় না, আমি আজকে পালায় যায় ওনার সাথে কথা বলবো যে আমি ওনার জন্য পালায় আসছি।
তারপর বলতে মানে সবার মাথায় হাত, সবাই অবাক যে এটা কেমন ভালোবাসা, যে হচ্ছে পালায় যাইতেছে, যার সাথে পালায় দিতেছে সেই জানে না। তো সবাই একটু মানে প্রথমে হচ্ছে অনেক রাগ দেখাইলো, তারপরে একটু মজা করলো, পরে হচ্ছে ডিসিশন নিল যে আমাকে রাখা যাবে না এইভাবে, ওই ছেলের কাছে বিয়ে দিতে হবে। তো আমার বড় খালা আগে ওনার সাথে কি কথা বলছে আমি জানি না, তো ওনাকে ওদিন রাতে ফোন দিয়ে বলতেছে যে এটা হচ্ছে সেপ্টেম্বরের দিকের কাহিনী, সেপ্টেম্বরের 19 তারিখ ওনাকে রাতে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে তুমি কি মানে জান্নাতকে সত্যি বিয়ে করতে চাও। উনি কি বলছে আমি জানি না, যদি এখন তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো আর তুমি আসো কিন্তু বিয়েটা এরকম ভাবে হবে যে কেউ জানবে না, তুমি আমি আর হচ্ছে ও আর ওর মেজো বোন জানবে, আর কেউ জানবে না। তুমি তোমার মতো থাকবে, ও ওর মতো থাকবে, ওর মেজো বোনের জন্য একটা ভালো ছেলে দেখবো, দেখে তারপরে হচ্ছে দুজনকে একসাথে দিয়ে দেবো। তারপর রাত শেষ হলো, সকালে আমি হচ্ছে মানে আমি বিশ্বাস করতে পারি না যে আসলে ওই দিনটা আমার আসলে বিয়ে বা কিছু একটা। কেউই জানে না, আমার ছোট খালা জানে না, আমার ছোট খালা তো আমার ভরণ পোষণ সব দিয়েছে। ছোট খালা জানে না, নানু জানে না, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, ভাই জানে না। ভাবি বিয়ের ব্যাপারটা জানতো না, ভাবি হয়তো ওই আটকানোর ব্যাপারটা এতটুকু, উনি চলে গেছে, ওনার ছোট বাচ্চা আছে বাসায় চলে গেছে। তো সকালবেলা হচ্ছে শুধু আমাকে হচ্ছে আমার বড় খালা তারা দিচ্ছে যে এক জায়গায় যাইতে হবে, হ্যাঁ রেডি হও। তো রেডি হলাম, বোরকা টোরকা পরলাম, আমি আমার একটা খালাতো বোন, তার সাথে গেলাম। জায়গাটার নামটা আমার আসলে মনে নাই, একটা সিএনজিতে উঠছি, ওঠার পরে গেলাম, যাই দেখলাম একটা রুমের মতন, ওটা আসলে একটা কাজী অফিস ছিল। সেটা আমি অনেক পরে বুঝতে পারি যে কাজী অফিস। আমি সাধারণত ছোটবেলা থেকে বিয়ে যেরকম দেখে আসছি ওরকম বিয়ে না এটা, আমি ওটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। এখানে যা করার করবো, আমি যা করতে বলে ওনারা, মানে আমার খালা বা যারাই যা করতে বলে আমি করবো। করে ওইখান থেকে বের হয়ে আমি আবার ওই ভাইয়াটার কাছে যাব, ওই ভাইয়াকে আমি বলবো আমার ভালোবাসার কথা, তার জন্য আমি পালায় আসছি। মানে আমি আমার মতো করে, মানে আমি যেটা স্বপ্ন দেখি ঠিক সেটাই আর কি মনে মনে ভাবি যে আমি এটা করবো, ওনার কাছে যাবো, আমি এখান থেকে একবার ছাড়া পাই। তো ওইখানে হচ্ছে কাজী ছিল, তারপরে হচ্ছে আমাকে আগে হয়তো কাজী সব ঠিকঠাক করে ছিল। আমার হচ্ছে জন্ম নিবন্ধন ওইটাতে আমার হচ্ছে বিয়ের বয়স হয় নাই। তো ওই ছেলেটা মানে আমার যার সাথে বিয়ে হয়েছে সে একটা সিটি কর্পোরেশন থেকে কিছু একটা বানাইছে। আমি মানে ওনারা কথা বলতেছে, আমি তখনও জানি না সিটি কর্পোরেশন কি আসলে, এগুলো আমি জানি না। তো ওরা কথা বলতেছে, আমি একটু শুনতেছি। যাই হোক, ওরা আগেই সব রেডি করে রাখছে। আমি গেলাম, আমি যাওয়ার পরে বসলাম, সাইন দিলাম। সাইন দেওয়ার পরে মানে আমার কাছে একটা মজা, এখানে মানে আসছি একটা কাজটা শেষ করে আমি ছাড়া পাবো, এরকম একটা বিষয় আমার কাছে। তো আমি সাইন করলাম, উনি সাইন করলো। তারপরে কি কাবিনামা টাবিনামা এইসব ওনাদের ব্যাপারগুলো ওনারা নিয়ে কথা বলতেছে। ওনার কতগুলো বন্ধু ছিল, ওরা হাসাহাসি মাঝে মাঝে করতেছে। আর আমি শুধু চিন্তায় আছি যে আমি কখন বেরোবো, কখন আমি যমুনাতে যাবো ওই ভাইয়াটার কাছে। তারপর শেষ হলো, বিয়ের কাহিনী শেষ। খালা আমাকে নিয়ে আমার বাসায় চলে আসলো, ওর হয়ে গেল, মানে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সে যখন আমাদের বাসায় আসে, আমি অনেক পাগলামি করি এটা সেটা, তখন আমাকে আমার নানু বাসা থেকে আমার বাসায় পাঠায় দেওয়া হয়। পাঠায় দেওয়ার পরে আমার বাবা ও বিষয়টা জানে, আমার বাবা জানতো না, বাবারে জানাই নাই, কারণ এটা একটা অশান্তি হইতে পারে, কারণ আমি হচ্ছি ছোট মেয়ে, সেজন্য আমার বাবাকে আর জানাই নাই। আমার মা জানতো, আর আমার বাবা যখন বাসায় থাকতো না তখন হচ্ছে যে উনি আসতো আমাদের বাসায় আসলে আমি নানান ধরনের চিল্লাচিল্লি, মানে অনেক খারাপ ব্যবহার করতাম তার সাথে, মানে এমনকি তাকে আমি বুড়া বেটা বলে বকতাম। সে আমাকে অনেক আদর করতো। আমাদের বাসায় যখনই আসতো আমার জন্য চকলেট নিয়ে আসতো। আমি অনেক মানে বাজে ব্যবহার করতাম তার সাথে। এভাবে হচ্ছে 3 মাস চলে যায়। আমি বাসা থেকে বেরোতে পারি না। লেখাপড়া আমি ইচ্ছা করেই করি না। আমার ছোটবেলা থেকে লেখাপড়া ভালো লাগতো না, একটুও ভালো লাগতো না। লেখাপড়া ছাড়াই আমার হচ্ছে ফ্যাশন ডিজাইনার হয়ে যেতে মন চাইতো, তারপরে হচ্ছে আরজে হয়ে যেতে মন চাইতো। আমি অনেক রেডিও শুনতাম ছোটবেলা থেকে, রেডিওতে, কোনো মোবাইলে না, কিন্তু লেখাপড়া করতে মন চাইতাম। তো সে আমাকে বলতো যে, মানে আমার মাকে বলতো সে বিএসসি ইঞ্জিনিয়ার, আমার তো একটু হলেও লেখাপড়া করতে হবে। তো মারে চাপ দিত, আমার মা আমাকে চাপ দিত স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতো না, কারণ আমার মাথায় একটু চলে আসতেছিল যে আমি একটা বিবাহিত মানুষ হয়ে গেছি, যে আমার বিয়ে হয়েছে। আমি কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করতো
3 মাস পরে একটা ছেলে যদি কারো বাসায় কন্টিনিউ আসতে থাকে, অজানা নাই আসলে সবকিছুই সবাই জানি হয়ে গেছে। ওই বাসা থেকে ওনার ভাই বোন আসতো আমাকে দেখার জন্য, ফোনে কথা বলতাম, বা কোথাও যাওয়ার হলে আমাকে বলতো রেডি হয়ে বের হও, বা একজন আইসা আমাকে নিয়ে যাইতো। তো সবার মোটামুটি জানা হয়ে গেছে। তো আত্মীয় স্বজন জানতো কিছু কিছু, তারা যখন জিজ্ঞেস করতো কিরে কেমন আছিস, ভালো, তো জামাই কেমন আছে, শ্বশুর বাড়ি কবে যাবে, তখন আমার মাথাটা আউলাই যেত যে আসলে কি হইলো আমার সাথে, মানে কেমন বিয়ে, মানুষের কত আনন্দ করে তারপরে হচ্ছে কি গান বাজনা করে বিয়ে হয়, আর আমার কেন এরকম বিয়ে হলো। আর আমি তো বিয়ে ওনাকে করতে চাই নাই, তো আমি তো ওনাকে মানি না। আমি অনেকবার ওনাকে বলছি আমি আপনাকে মানি না, আপনি হচ্ছে বুড়া বেটা, আমি মানি না, আমার ক্যান্সার। অনেক মানে আমার ওই সময়ের মানে মনের মধ্যে যা আসতো যে আমার তো ক্যান্সার হয়েছে, আমি তো বেশি দিন বাঁচবো না, আমাকে আপনি ছাইরা দেন, এই সেই অনেক কথা বলতাম ওনাকে। তো উনি তো বুঝতো ছোট একটা মানুষ, তো উনিও হাসতো, হাসা উড়াই দিত। আসতো আমাদের বাসায়, আইসা সবার সাথে আড্ডা টাড্ডা দিত। আমার কাছে যখন আসতো তখনই মার খাইতো, মানে হয় চায়ের কাপ দিয়ে দিলাম মারতাম, নাহলে গরম চা ডায়লা দিতাম, শরীরে লাথি মারতাম, মানে অনেক রুড ব্যবহার করতাম। তো একটা সময় আমি জানি না কি হলো, মানে সে একদিন আমাদের বাসায় আসলো। আমি আসলে এই কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আমি জানি না ওই দিন রাতে আমার কি হয়েছিল, আমার কোনো সেন্স ছিল না। আমি শুধু এতটুকু মনে আছে যে একসাথে বসে আমি সবার সাথে খাবার খাইতেছিলাম। সে রাতে আসছিল, এর আগে কখনো রাতে আমাদের বাসায় আসে নাই। তো আমরা বসে সবাই ভাবি, আমি, আমার মেজ বোন, তো বড় বোন আসছিল, ওর বেবি হবে, ও গ্রামে ওর বিয়ে হয়েছে, তো সেজন্য ও হচ্ছে বেবির জন্য ঢাকায় আসছিল, ও বাসায় ছিল। সবাই আমরা বাড়ির অনেক মানুষ, অনেক, তো তার মধ্যে খাইতে বসছি। উনি আমাদের বাসার জামাই, তো আসছে, রান্না টান্না করছে, তো সবাই একসাথে বসে খাইছি, সেও খাইছে। আমি জানতাম যে প্রতিদিনের মতো সে আসবে, খাবে, খেয়ে চলে যাবে। তো খাওয়া দাওয়া শেষ, সবাই আড্ডা দিচ্ছি, সে যাচ্ছে না। মানে অনেক সময় হচ্ছে ঘরের ভিতরে সবাই আছি, ধাম করে দেখি কেউ নাই, শুধু সে আর আমি, এরকম একটা বিষয়। তখন আমি চিল্লাচিল্লি, মানে বিরক্তিকর যে একটা বিষয়, ওটা প্রকাশ করতাম। আবার সবাই চলে আসতো, কারণ আমাদের ওদিকটা একটু গণবসতি হচ্ছে, একটু গ্রাম, যখনকার কথা বলতেছি তখন একটু গ্রামই ছিল। তো চিল্লাচিল্লি করলে রাতের বেলা এটা বিষয়টা খারাপ না, তো সেজন্য আবার সবাই চলে আসতো। তো একসময় অনেক রাত হয়ে গেছে, আমার সাথে চালাকি, আমার সাথে কোনো কিছুতেই কেউ পারতেছে না। ভাবি আসলো, ভাবি আইসা বললো যে আমার একটা অভ্যাস আছে, আমি হচ্ছে রাতের বেলায় দুধ খাইতাম। ভাবি দুধ দিয়ে বললো খাও, খায়া যাও, ঘুমায় থাকো তাইলে। আর হচ্ছে যে ওনার কথা বলতেছে যে ভাইয়াও চলে যাবে, দেখি তুমি যাও। তো আমি ওইটা খাইলাম, খাওয়ার পরে আমি ঘুম পাইছি, ঘুমাই গেছি। তারপর সকাল হওয়ার পর দেখি সেও যায় নাই, বাসায় আছে। তো যাই হোক, আমি ওই দিন ডিসিশন নিলাম সকালে উঠে যে এর মধ্যে আমার সহপাঠী অনেকেই আমার কাছে আসছে, কিরে তুই স্কুলে যাবি না, তোরে ছাড়া ভাল লাগে না। কিন্তু কারো কথা আমার ভাল লাগে নাই তখন আমার কারো কথা ভাল লাগে না, না মার কথা, না সহপাঠীদের কথা, কারো কথা ভাল লাগে না। মনে হলো যে আমি একটা অন্য একটা মানুষ, অন্য প্রাণী হয়ে গেছি, নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবার কিছু। সকালে আমি ডিসিশন নিলাম আমি স্কুলে যাব। ততদিনে আমার হচ্ছে ফাইনাল এক্সাম চলে আসছে। আমি ডিসিশন নিলাম আমি স্কুলে যাব। তো সবাই বলতেছে তাহলে তো আবার নতুন করে ভর্তি হতে হবে, কারণ আমি হচ্ছে দ্বিতীয় মেয়াদি পরীক্ষা মেবি আমি দেই নাই। আমি বলছি যে আমি যাই, আমি আমার ম্যাম স্যারদের সাথে কথা বলি, দেখি। স্কুলে গেলাম, কিন্তু আমার স্কুলের প্রতি কোনো মন নাই, কিছু নাই। মানে স্কুল দেখা আমার আরো বেশি খারাপ লাগতেছিল যে আমি আরো আগে আসলাম না, কেন আসলাম না, স্কুলের প্রতি কেন আমার রাগ ছিল, জেদ ছিল। তারপর আমার একটা টিচার ছিল, অনেক ফেভারিট টিচার, বাংলা ক্লাস করাইতো। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক বুঝাইতো। তার কাছে মনে হইতো আমি একদম একটা হচ্ছে কি মগা টাইপের মেয়ে, মানে একটু চালাক কম, কিন্তু অনেক চালাক ছিলাম। তো সে তার কাছে গেলাম, তখন আমি ম্যামকে সব শেয়ার করলাম যে ম্যাম আমার তো যে বিয়ে হয়ে গেছে, এই সেই। অবশ্য আমার ম্যামরাও, আমি যখন স্কুলে না গেছি তারাও আমার বাসায় গিয়েছিল আমাকে বুঝানোর জন্য। তখন আমার ম্যামদের হচ্ছে আমার ফ্যামিলি বলে নাই যে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, বা আমাকে বলতে দেয় না, বলছে যে আমি যাবো না, আমার ভাল লাগে না পড়ালেখা। তো আমি এবার স্কুলে যাই, সব সত্য বলে দেওয়ার পরে হচ্ছে বলতেছে যে আচ্ছা যাই হোক, হয়ে গেছে, যেহেতু তোমার সুযোগ আছে যে তুমি লেখাপড়া করতে পারবা, তো লেখাপড়া করো, তুমি আবার ভর্তি হয়ে যাও, এখন তো পরীক্ষা দিতে পারবা না, ফাইনাল
পরে আমি বলছি আচ্ছা ভর্তি হব, এটা বলে চলে আসছি। চলে আসার পরে কয়েকদিন হচ্ছে সে ফোন দিত, আমি বলছি আপনি আমার চোখের সামনে আসেন না। তো সে আসতো না আমাদের বাসায়, সে একটু ব্যস্ত ছিল, মানে ব্যস্ত হয়ে পড়ে আর কি। আমি একদিন মানে অসুস্থ হয়ে পড়ি, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে হচ্ছে আমাকে মানে আমার পাশেই মানে একটা ফার্মেসি, এমনিতে ফার্মেসি, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে প্রেশার টেশার মাপলো, কি 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 করলো। পরে বলতেছে যে ওর কি বিয়ে হয়েছে। পরে বলতেছে আমার সাথে ছিল মনে হয় আমার বড় বোন ছিল, বড় বোনকে জিজ্ঞেস করছে ওর কি বিয়ে হয়েছে। বলতেছে হ্যাঁ বিয়ে হয়েছে। পরে বলতেছে যে একটা টেস্ট করেন দেখেন। পরে হচ্ছে আমি এসব টেস্ট করাতে রাজি হই না। মোটামুটি বাসায় আমাকে নিয়ে একটা অশান্তি, মানে আমার একটা বড় ভাই আছে, ও এই যে এইসব বিয়ে টিয়ে অ্যাকসেপ্ট করতে পারে না, যে এটা আসলে কেমন হইলো ঘটনা, কি এমন কি লেগা, ও কি বেশি হয়ে গেছিল, ও কি বেশি পাগলামি করতেছিল, ওইটা কি আসলে ঘটনাটা আমরা খুঁজে দেখতে পারতাম। মানে আমাকে নিয়ে প্রায় বাসায় মানে প্রতিদিন একটা ঝগড়া হইতোই আমারে নিয়ে। এখন আমার দোষ থাক আর না থাক আমারই দোষ, আমি মানে অনেক করতাম। তো একদিন সকালে টেস্ট করানোর পরে, একদিন না সরি 4 মাস পর আমি এই মানে মাথা ঘুরায় পড়ার পরে হচ্ছে আমি এত অসুস্থ থাকি, কিন্তু আমি কারো কাছে যাই না, আমি কারোর সাথে মিশি না। সোজা কথা, আমার এই বিয়ের পরে আমি কারোর সাথে মিশি না, কোনো বান্ধবী না, কোনো ফ্রেন্ড না, কোনো কারোর সাথে মিশি না। আমি শুধু একা একা যেখানে হচ্ছে একদম নীরব, আমি সেখানে বসে থাকি। আমার একটা বসার জায়গাও ছিল, মানে আমাদের বাসার পাশে একটা পুকুরের ধারে বসে থাকতাম, ওখানে প্রচুর রোদ, মানে কোনো ছায়া নাই, ওই রোদের মধ্যে বসে থাকতাম 4 মাস এরকম সবার থেকে দূরে থাকি। তো সবাই বিরক্ত হয়ে মানে আমার হাল ছেড়ে দিছে যে আচ্ছা ওর মতো থাকুক। তো একদিন হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে আবার সেন্সলেস হয়ে গেছি, সেটা হচ্ছে বমি করতে করতে। আর আমার বমির প্রবলেমটা ছোটবেলা থেকেই, মানে খাবার দাবার খাওয়ার পরে আমার একটা মানে বমি ভাব আসে। তো সবাই ভাবছে ওইটাই হয়তো, তাদের ওইটা মাথায় নাই যে আমি আমার অন্য কিছু হইতে পারে। তো 4 মাস হয়ে গেছে। 4 মাস হওয়ার পরে তখনও আমাকে হচ্ছে হসপিটালে ফার্মেসিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আবার ওই ওষুধ প্রেশার নাই, এই মেয়ে কি খাওয়া দাওয়া করে না, এগুলা বলে দিল। দেওয়ার পরে বাসায় আসলাম সকালের দিকে, এই কাজ মানে এই ঘটনাটা হয়েছে। আর হচ্ছে বিকালের দিকে আমি আমার ছোট চাচির বাসায় যাই। যাওয়ার পরে আমি তখনও হচ্ছে যে আমি কি পরি, হচ্ছে বাচ্চাদের পোশাকই পরি, ফ্রক টাইপের পোশাক পরি। তো আমি যাই আমার চাচির সাথে আমি কথা বলতেছিলাম। কথা বলার পরে হঠাৎ মানে আমি বুঝতে পারতেছি না এই জিনিসটা আসলে বলাটা কতটা ঠিক হবে না। তো হঠাৎ আমি 2টা হাঁটু উঠায়া খাটের উপরে বসে মানে মোড়া টোড়া ছাড়া যেভাবে 2 হাঁটু উঠায় বসে, ওইভাবে খাটের একটা কোণায় বসে আমি হচ্ছে কার্টুন দেখতেছিলাম আর আমার চাচির সাথে গল্প করতেছিলাম। তো চাচি কি যেন একটা কাজ করতেছিল। তো আমি ওই হাঁটু উঠায় বসার পরে আমার পেটের মানে বাম সাইডে মনে হলো যে মানে নাড়াচাড়া দেওয়া উঠলো। আমি লাফ মারা বলতেছি চাচি আমার এখানে কি যেন একটা মানে নড়াচড়া করতেছে, একটু দেখবেন আপনি। মানে ওইটাই মনে হয় ওদিনই মনে হয় ফার্স্ট নড়াচড়া করছে। তো আমার চাচি তো হাইসা দিয়ে বলতেছে কি কস, বলতেছে হ্যাঁ নড়াচড়া করতেছে। পরে আমি আপনি দেখেন। পরে সে হাত দিছে, মানে মনে হইতেছে উনি বলতেছেন যে হ্যাঁ ঠিকই তো। এই মানে আমিও টার পাইতেছি যে হার্টবিটের একটা মানে ধুক প্রথমে নড়াচড়া একটা জোরে সোরে, তারপর হচ্ছে একটা যখন আমি দাঁড়ায় পড়লাম তখন ধুক এরকম মনে হচ্ছে যে ভিতর থেকে এরকম কিছু ফিল করতেছে আমি। পরে আমার চাচি তো হাসি দিতেছে, মানে সে খুশি যে আসলে উনি তো বুঝতে পারছে যে আসলে কি হয়েছে। তো উনি আমার মার কাছে শেয়ার করে। তো আমার মা বলতেছে যে এরকম কিছুই হইব, বুঝতে পারছি, রোদে বসে থাকে। এর আগে সবাই ভাবছে যে আমার হয়তো বড় কোনো রোগ হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে। মানে ওরা আলোচনা করতো আমার রোদে বসে থাকা দেখা। তো একটু শীত ছিল তখন, অত বেশি শীত না যে 24 ঘন্টায় মানে ঘুম থেকে উঠে এই রোদে যাইতে হবে, বা দুপুরে একটু বাসায় যায় খাওয়ার পরে এই রোদে যাইতে হবে, এরকম শীত ছিল না। কিন্তু আমি রোদেই থাকতাম বেশিরভাগ। আর হচ্ছে ওই টাইমে একটু ঘন বমি করা শুরু করে দিলাম। মা জানার পরে সবাই জানছে, ওনাকেও বলছে। এর মধ্যে ওনার সাথে আমার ফোনে কথা বলতো, উনি আসতো না। ফোনে একটু কথা হইতো, বা আমার কিছু লাগলে সেটা আমি বলতাম না, আমার মা বলতো যে ওর এটা লাগবে সেই। তো ওনাকেও খবর দেওয়া হয়েছে যে না, এর মাঝখানে হয়তো আসছে, বেড়াইতে আসার মতো আসছে।
তো ওনাকে খবর দেওয়া হয়েছে যে ওর তো এরকম হয়েছে, তো ওরে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো উনিও তো অনেক খুশি হয়েছে, তো উনি বলতেছে যে আমি আসতেছি, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আমার মনটা একটু একটু চেঞ্জ হ্যাঁ, যাইতে হবে ডাক্তারের কাছে, যে হ্যাঁ ওনারা বলতেছে যে আমার হচ্ছে বেবি আছে। তো আমি তো বুঝতেছি না, আমি বিশ্বাসই করতেছি না, না কেন কিসের বেবি আমটা যে। তো আবার অনেকে আমার সামনে আইসা, আমার ফুপিরা বা অনেক মানে অনেক চাচিরা আইসা বলতেছে যে ও তো একটা বাচ্চা, তাহলে কেমনে ও বাচ্চা পালবে এই সে। আমি বলতেছি দূর, আপনারা এইসব কি বলতেছেন এইসব, আমি ওইসব কথার মধ্যে থাকতেছি না, আমার কাছে বিরক্ত লাগে। তো নিয়ে গেছে হসপিটালে। যাওয়ার পরে আমাকে ডক্টর বললো যে হ্যাঁ তোমার তো বেবি কি সুন্দর নড়তেছে, এভাবে বলতেছিল যে আমার বেবি আছে আমার 5 মাস। শুনলাম, চলে আসলাম। তো তখন ওনার ফ্যামিলিকে জানানো হয় যে, এর আগে ওনার ফ্যামিলিরা জানে, সবকিছুই ভালো ছিল, মানে আমাকে নিতেও আসছিল, আমি যাই নাই, যে পাগলামি করলাম যে যাইতে চাই নাই। যখন বেবির কথা শুনে তখন হচ্ছে আমার যে শাশুড়ি ননদ এরা আমার সাথে কেউ মানে যোগাযোগ করে না। তো উনি শুধু যোগাযোগ করে আমার সাথে, উনি বলতেছে যে আমার বোনের তো বিয়ে হয় নাই, তো ওর বিয়ে হলেই আমি তোমাকে নিয়ে আসবো, ভালোভাবে নিয়ে আসবো। বা আমার মা এদেরকে বলতো। আমার মা আসলে কেমন টাইপের একটা লোক, মানে এত সরল সোজা, মানে তাদের উচিত ছিল তখন যে এরকম, যেহেতু 2 ফ্যামিলি বসা দিয়ে দেওয়া বা কিছু একটা, আমাকে পোষার তো কোনো প্রয়োজন ছিল না। একটা শুক্রবার, মানে তখন বেবির কয় মাস, 6 মাস হবে হয়তো, 6 বা 7 মাস হবে। আসলে অত কিছু মনে রাখার মতো তখনও মন মানসিকতা ছিল না। আর এখন তো হঠাৎ করে মনে হয় যে তখন ওই সময়টা এইরকম হয়েছে, ওরকম হয়েছে। তো এক শুক্রবার আমার এক পাড়া প্রতিবেশী আমাকে আইসা বলতেছে যে তোর ননদের বিয়ে, তুই এখানে যাস নাই, তোদের দাওয়াত দেয়নি। আমি বলতো কি বলেন আন্তাজি। আমি তাকে ফোন দিলাম, অনেক ফোন দিলাম, ধরলো না। পরের দিন মানে আমার বাসায় আমি জানালাম ব্যাপারটা এরকম যে ওনার বিয়ে, ওনার বোনের বিয়ে, তো আমাদের কিছু বললো না বা আমাকে কিছু জানায় না, আমার ফোন ধরে না। আবার এদিকে আমার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার বাসার লোকজনের কোনো সে নাই যে এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আসলে খোঁজ খবর নিতে হবে। তারা তো এত গাদা ছিল না, মানে এতটাও সরল সোজা ছিল না, যে আর বেশি দূরত্ব ছিল না আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাসা। তারা খোঁজ খবর মানে নেওয়াই বন্ধ করে দিছে, যে দরকার নেই, নিবই এক সময়, এরকম একটা তাদের বিষয় হয়ে গেছে। কেন এটাকে আমার উপর রাগ করে নাকি আমি আসলে জানি না। তো আমি আমার ফ্যামিলিকে জানাই যে উনি আমার ফোন ধরতেছে না, আবার ওনার বোনের বিয়ে, কিন্তু আমার ভিতরে কেন জানি খাক করতেছে না, আমার ভিতরে ভয় লাগতেছিল। তো আমি হচ্ছে আমার শাশুড়িকে ফোন দিই, মানে ওনার মাকে ফোন দিই। দেওয়ার পর হচ্ছে উনিও ফোন ধরছে না। পরের দিন হচ্ছে আমার হাজবেন্ড, উনি আমার ফোন দেয়, দিয়ে বলতেছে আরে বইলো না, তোমাকে বলি নাই তুমি অসুস্থ, তোমার বাপ মারা আসবে না, এই সেই আমাকে 9-6 যা আছে বুঝাচ্ছে, মানে আমার ননদের বিয়ে। পরে আমি আচ্ছা সমস্যা নেই। পরে আমি বলছি আপনি বিয়ে করেন নাই তো? আমার তো কেন জানি মনে হচ্ছে আপনি বিয়ে করতেছেন, বিয়ে করে ফেলছেন, ওই দিন আপনারও বিয়ে ছিল। পরে গেছি তুমি এসব কি বলো, এইগুলা বাজে কথা এগুলো, মানে আমাকে যেভাবে তার বুঝানো দরকার সে বুঝাইছে। তারপর একদিন সে আসার পরে কেন জানি আমার কাছে সে মানে আমার কাছে আসতেছে না, মানে মানে দূরে থেকে এই নাও টাকা, ডাক্তার দেখায় নিও কারণে নিয়ে, আমাদের বাসায় আসছে কারণে নিয়ে ডাক্তার দেখায় নিও, বগিচগি এগুলা বলতো, বলে চলে গেছে। যাওয়ার পরে আবার ফোনে পাচ্ছি না তাকে, তখন মেবি 8 মাস চলে। আমি এতটাই মানে অসুস্থ হয়ে গেছি, তখন আমার তার খোঁজ নেওয়ার শক্তি নাই। আর আমার ফ্যামিলি থেকে একমাত্র আমি তার খোঁজ খবর নিতাম, যে কই আছে, সে কি করে, আসবে কিনা। আর কেউ তার সাথে কোনো কথা বলতো না, সবাইকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে কেউ ব্যস্ত না। তো একদিন আমি হচ্ছে একটা ভুল একটা কাজ করে ফেলি, যার কারণে হচ্ছে যে বেবিটার কোনো ক্ষতি হতে পারতো। তখন আমার নানুর বাসার মানুষরা জানতে পারে যে আমি এই কাজটা করছি, মানে যে এই কাজটা এই করছি ওটা আমি ইচ্ছাকৃতভাবে করি না, আমি এটা যে হবে আমি এটাও জানতাম না। তো আমার ছোট খালা বলতেছে তাইলে ওরে যায় আর নিয়ে আসো। আমি ওই বাসায় কমফোর্ট সবসময় ওই বাসায় থাকছি কয়েক বছর বলতে 1 বছর আমার বাসায় আমি ছিলাম। তো ওই বাসায় নিয়ে যাওয়ার পরে থাকলাম ওই বাসায়।
তো আমাদের একটু ওই সময় আমার যে বিয়েটা ওই সময় আসলে সবাই আমাকে খেয়াল করতে পারে না, তার উপরে একটা কারণ আছে, তখন হচ্ছে আমাদের বিশাল একটা ঝামেলা চলতেছিল। এরকম একটা ঝামেলা চলতেছিল যে হয়তো বাড়িটাই নাই থাকতে পারে, এরকম একটা ঝামেলা চলতেছিল। সেটাও একটা আমার দিকে মনোযোগ না দেওয়ার কারণ। তো তখন ওই বাসায় যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমার ছোট খালা আমাকে বলতেছে যে, আমার হাজব্যান্ডের নাম ধরে বলতেছে যে ওর কি খবর কি। আমি বলছি যে খালা আমি তো ওনার সাথে আমার কথা হয় না। কতদিন? আমি বলি প্রায় 1 মাস হয়ে যাবে। আমি ওনার কোনো কথাও মানে ফোনেও পাচ্ছি না, বা উনি আসেও না, আর আমি তো যাওয়া পসিবল না, বা কেউ খোঁজ খবর নিচ্ছে না। পরে কি করছে এগুলা, মানে আমার খালা কইতেছে যে কি করছে এগুলা, দাঁড়া আমি এখন খোঁজ নিতেছি। তো সেদিন আবার হচ্ছে সবার ইচ্ছা হচ্ছে যে ওই বাসায় হচ্ছে ফার্স্ট বেবি, ওই আমার নানু বাসায় তো কারো আর মানে আমাদের খালাদের পরে আর কারো বিয়ে হয় নাই। একটা খালাতো বোনের বিয়ে হয়েছে, কিন্তু ওর হচ্ছে বেবি নাই, আর হলেও তো ওর শ্বশুর বাসায় থাকবে। তো আমার বেবিটাকে নিয়ে সবাই অনেক মানে অনেক আনন্দ, যে অনেক বছর পরে, মানে আমার একটা ছোট খালাতো ভাই আছে, ওর পরে অনেক বছর পরে হচ্ছে আমার বেবি। সবাই অনেক কেয়ার করে, অনেক কেয়ার করে। মানে আমাকে পাইছে 3 মাস না সরি 2 মাস ওনাদের কাছে ছিলাম। তো সবাই ওই 2 মাস অনেক কেয়ার করছে। হচ্ছে এখন আমার হচ্ছে অনুষ্ঠান, 7 মাসের অনুষ্ঠানের সময়টা চলে গেছে। আমি দেখছি আমার বড় বোনের 7 মাসের অনুষ্ঠান মানে এত সুন্দর করে করছে, এত বড় করে করছে, মানে অনেক বড়, অনেক সুন্দর লাল শাড়ি দিয়ে ওরে সাজাইছে, হলুদ দিছে। মানে আমরা গাড়ি দিয়ে ওর শ্বশুর বাড়ি গেছি, 2-3টা গাড়ি দিয়ে, অনেকেই সবাই শাড়ি পরছে, ওরে অনেক গিফট করছে। মানে ওইটা দেখে আমার মনে হয়েছিল যে আমারও এরকম হবে। তো আমি ওই আমার খালার কাছে এই জিনিসটা শেয়ার, আমার টাইমটা চলে গেছে, তাও আমি খালার কাছে আমি শেয়ার করছি যে আমার কি হবে না, আমাকে কেউ লাল শাড়ি দিবে না। পরে আমার খালা তখনই বলতেছে যে আজকেই তাহলে তোর ওই দিন, আজকেই হচ্ছে তোকে লাল শাড়ি দেওয়া হবে। তো আমাকে একটা লাল শাড়ি এনে দিয়েছে। পরে বলতেছে এটা পরবি বিকালে। তো পরছি, পরার পরে বড় খালা আর ছোট খালা মিলে বলতেছে যে এখন তোরা নিয়ে ঘুরতে যাব। কারণ আমার কেউ নাই, ওনারা ততক্ষণ আমাকে জানায় না, ততক্ষণ ওনারা বুঝে গেছে যে ও হচ্ছে আমার সাথে মানে থাকবে না, মানে আমার হাজবেন্ড। ওনারা বুঝতে পারছে, আমি কিন্তু বুঝি নাই। ওই দিনই বুঝছি যে ওনারা ঘুরতে নিয়ে যাচ্ছে। মানে একটু আমার মনে কেমন যেন লাগতো, কিন্তু আমি শিওর না। তো ওনারা আমাকে নিয়ে ঘুরতে গেছে, মানে ঘুরায় টুরায় আনছে। রাতে তারা সবাই বসার পরে কথা বলতেছিল। আমার সেই মুহূর্তে ওগুলা নিয়ে ভাবার কোনো মানে মন মানসিকতা ছিল না, কারণ আমার শরীরটা ডাবল হয়েছিল। মানে এতটা কষ্ট, মানে মা হওয়া। তারপর হচ্ছে সকালে আমার মা, আমার ছোট খালা আর আমার একটা ফুফাতো ভাই মিলে ওর মার কাছে গেছে। যার পর বলতেছে এরকম হয়েছে, আপনারা এখান থেকে কোনো খোঁজ খবর নেন না। মানে কি ব্যাপারটা কি বুঝলাম না, সব দায়ভার কি আমাদের? আপনাদের একটু দায়ভার আছে না, খোঁজ খবর নিবেন না? আপনাদের বংশের প্রথম সন্তান আসতেছে, আপনার কোনো সে নাই। তো উনি তো বলতেছে এইসব কথা তো দোকানে, ওদের আবার একটা দোকান আছে, তো দোকানে বলা যায় না। তাও আপনারা যেহেতু আসছেন, আপনাদের বলি যে আমার ছেলে তো বিয়ে করছে, তাই না? আমি তো ছিলাম না, ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছেন। যতটা অপমানিত হওয়ার আমার খালারা হয়েছে, সে করছে, আমার খালারা আমার মারা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার ছেলে আপনার মেয়ের সাথে থাকবে না। কেন থাকবে না? হচ্ছে তার ভিতরে হচ্ছে অনেক বাচ্চামি, এই সেই। তারা বলতেছে বাচ্চামি, এখন তো সে বড় হয়েছে, এখন তো তার বেবি হবে, সে মা হবে, ও এখন তো সে অনেক কিছু বুঝে, সে তো এখন আপনাদের বাসায় আসতে চায়, আগে আসতে চায় না, এখন আসতে চায়। ওরা বলতেছে তাহলে ওর হাজবেন্ডকে ও খুঁজে বের করে চলে আসুক, সমস্যা নেই, কিন্তু আমি এইভাবে রিস্ক নিতে পারবো না, আমি নিব না। তো এগুলা শুনে চলে আসার পরে আমি আর আমার মা চলে আসার পরে আমাকে জানাইছে যে এরকম হয়েছে। আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি চিন্তা করো না, হয়তো রাগ করছে তোমার আগের ব্যবহারের এইগুলোর জন্য রাগ করছে, ঠিক হয়ে যাবে। এটা ঠিক হবার না তারা জানে, বাট আমি জানি না। তো অনেকদিন না 15 দিন পরে এই ঘটনা হচ্ছে, আমি আর আমার মা মানে বাজারের দিকে, মানে একটা হসপিটালে গেছিলাম। আসার সময় আমি ওদের দোকানের দিকে তাকিয়ে দেখি যে ও দোকানে। তাই আমি বলছি মা ও তো দোকানে, চলো দোকানে যাই। তো গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে, আমি বলছি আপনি কই ছিলেন এতদিন? আমার দিকে বড় বড় চোখ করে বলতেছে কে তুমি? আমি বলতেছে আমি কে মানে? পরে বলতেছে
তোমার সাথে কথা হবে বাসায়, বাসায় যাও, আমার মা কথা বলবে তোমার সাথে, আমি কোনো কথা বলবো না। আমি বলছি আপনার মার কাছে গেছে, আমার ফ্যামিলি বলতেছে যে আপনার সাথে, আপনাকে ধরার জন্য, এখন আপনাকে ধরছে, আপনি বলতেছেন। তো সে তো চিল্লা টিল্লা একদম রাস্তার মানুষ একাকার করে ফেলছে, শুধু শুধু কোনো কারণ নেই আমাকে বকতেছে ইচ্ছা মতন। তো এইরকম দেখে আমরা চলে আসছি। ওর লোকজনরা ওরে নিয়ে মানে বুক ব্যথার একটা অ্যাক্টিং করলো নাকি আসলে রিয়েল ছিল, আমি আসলে এখন বলতেছি যে অ্যাক্টিং ছিল, আমি জানি না। তো ওর ফ্যামিলি ওকে নিয়ে চলে গেছে। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে মানে আমার মাকে নিয়ে আমি চলে আসছি। আমার মারা যতটুকু বুঝার বুঝে গেছে, আর আমি যতটুকু বুঝার বুঝে গেছি। কিছুদিন পরে মানে আমার বেবি দুনিয়ায় আসার 1 সপ্তাহ আগে আবার বসছে সবাই, মানে আমার তো ফ্যামিলি মেম্বার অনেক বড়, আমার আত্মীয় স্বজন সবই মানে আমরা সবই এখানেই থাকি সবাই। তো আমাদের যে এক ফুফাতো ভাই আছে বড়, সবার বড়, তার অফিসে আমরা সবাই বসি। সে সেখানে সরাসরি বলে দিছে যে আমরা যে বেবিটা হবে ওই বেবিটাকে নেব, এই মেয়েটাকে নিব না। কেন নিব না? দোষ নাই, কিন্তু নিতে পারবো না, নিব না। কেন নিব না? ও কি কেন নিবা না? ও কি কোনো মানে যা যা মুরব্বীদের বলার বলছে যে ওর কি দোষটা দেখায়, তারপরে নিও না, সমস্যা নেই। ওর একটাই কথা, আমাকে জেলে দেন, আমাকে ফাঁসি দেন, আমাকে যাই করেন, আমি এই মেয়েকে আর নিব না। বেবিটাকে নিব, বেবির যত খরচ আছে দিব, বেবি দুনিয়াতে আসতে সবকিছুর, কিন্তু এই মেয়েটাকে নিব না। আমার সামনে এরকম বলতেছে যে নিব না। তো সেখানেও তারা কিছু করতে পারলো না। ও তার মধ্যে এইটা বলে উনি চলে গেছে। ওনার মা বলতেছে আসলে ওর মাথা গরম, ও হয়তো ওর সাথে অতিরিক্ত কিছু করে ফেলছে, যেটা আপনি আর আমি জানি না, কিন্তু ওদের দুজনের মধ্যে আছে। জান্নাতকে বলেন বলতে, আমি বলছি না এরকম কিছুই তো নাই। পরে বলতেছে হয়তো আছেন। মানে আমাকে বললো যে দেখো বাসায় যাও, নামাজ পড়ো, মানে ভালোভাবে থাকো, সুস্থ থাকো, বেবিটাকে সুস্থ রাখো, বেবিটা যখন দুনিয়াতে আসবে তখন তোমাকে নিয়ে আসবো, মানে যেভাবে আনা লাগে ওইভাবে আনবো। তুমি বাসায় যাও, ওকেও খুঁজে লাগবে না, ওর সাথে কথা বলা লাগবে না, আমি তো আছি, আমি তোমাকে ফোন দিব। আর ওর মাথা ঠান্ডা হয়ে গেলে ও তোমাকে এমনিতেই ফোন দিবে, তোমার কাছে যাবে। তো আমার বাসার লোকজনও এটা বিশ্বাস করছে, বিশেষ করে আমাকে নিয়ে আসছে বাসায়। তার কিছুদিন পর আমাকে হসপিটালে ভর্তি করে ওর ফ্যামিলির লোকজন, মানে ও ছাড়া ওর মা, ওর বোন জামাই, আর আমার মা থাকে, আমার বড় খালা থাকে, নিয়ে একটা হসপিটালে আমাকে ভর্তি করে। সেখানে একটা বেবি হয়, মেয়ে বেবি হয় একটা আমার। তখনও হাসপাতালে তারা খেলনা, জামা কাপড় এগুলা আপনি যাবি নিয়ে গেছে। নিয়ে যায় বলতেছে যে আচ্ছা তাহলে যেদিন আমার হাসপাতাল থেকে বাসায় যাওয়ার কথা, তাদের কথা ছিল হাসপাতাল থেকে তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু আমাকে যাইতে হচ্ছে আমার বাসায়। আমার মাকে আবার সেই বুঝ দিল যে আচ্ছা আপনার বাসায় নিয়ে যান, ওইখান থেকে আমরা গাড়ি টাড়ি সাজায় ওদের দুজনকে নিয়ে আসবো। আমার মা তাই শুনলো, আমাকে আমাদের বাসায় নিয়ে গেছে। আমার নানুর বাসায় নিয়ে জানে আমার মা যে ওইখান থেকে মেয়েকে উঠাই দিব, এটা ভালো না, বাসা থেকে উঠাই দিতে হবে। তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ চলে যায়, ফোন দেয় না, তারাও ফোন দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, বেবিটারও কোনো খোঁজ খবর নেয় না। তারপরে 40 দিন হয়। 40 দিনের মাথায় একটা কাগজ আছে আমাদের বাসায়, 40 দিন বা 2-1 দিন আর কি বেশি হবে। তো এই কাগজটা আমার মা নেওয়ার পরে বড় চাচার ছেলে ছিল, ছেলে বলতেছে দাঁড়ান, কাগজটা আগেই খুলেন না। ওই যে কাগজটা নিয়ে আসছে তাকে জিজ্ঞেস করছে এটা কোত্থেকে আসছে। পরে বললো যে এটা কোন উকিল না কি কোন কাজী অফিস থেকে আসছে। পরে বলতেছে দাঁড়ান, নামটা দেখি উপরে। পরে দেখলো আমার নাম দেওয়া। পরে ওই কাগজটা অ্যাকসেপ্ট করেনি, কাগজটা দিয়ে দিছে। পরে আমার মাকে বুঝালো যে ওরা ওকে ডিভোর্স দিয়ে দিছে, নিবে না ওকে। তখন বেবির 40 দিন বা একটু বেশি হবে। তখন আমার ফ্যামিলি মানে ওর ফ্যামিলির কাছে গেল না যে এটা আসলে কি করলেন বা কি, এরকম ভাবে যায় নাই। এই বাসা থেকে ফোন দেওয়া হয়েছে, ওরা ফোন ধরে নাই, তাও যাচ্ছে না। এরকম করতে করতে 4 মাস চলে গেছে। ওদের অলরেডি 3টা নোটিশ আমাদের কাছে দেওয়া হয়ে গেছে। আটকা রেখে, মানে এগুলো হয়ে গেছে আগেই, কিন্তু আটকা রেখে আমাদের আর কি, আসলে আমি বুঝি নাই তখন কেমনে কি করছে দিছে। তো আমি জানি আমাদের হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখন আমার মা বলতেছে যে তাইলে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তো আমার দোষ তো ছিল না কোনো, না আমার মেয়ের ছিল না এই বাচ্চাটার কোনো দোষ ছিল। তো আমরা থানায় মানে অনেক জায়গায় বসা হয়েছে, তো থানায় লাস্টবার বসছে। সেখানেও বলছে যে
তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওর কি কোনো পরকীয়া আছে বা ও কি বাজেভাবে চলাফেরা করে, তোমার কথা শুনে না? সে বলছে না, মানে সে বলতে আমার হাজব্যান্ড, সে বলছে না, ওর ভিতরে এরকম কিছুই না, আসলে ওকে আমি চাচ্ছি না, বেবিটা যদি ওরা দিয়ে দেয় বা না, বেবিটা না দিতে হবে না, বেবিটা আমরা নিই। এটা হচ্ছে 15 লাস্টের দিক দিয়ে। ওকে, তারপরে কি হলো শুনি। 15 লাস্টের দিক দিয়ে হচ্ছে বেবিটা ওনারা নিয়ে নেবে, আমাদের নামে একটা মামলা করেছিল, মানে বেবিটা নেওয়ার জন্য। তো আমরা ওইখানে যাই, যাওয়ার পরে যে ডিসিশন হয় যে বেবিটা নিয়ে নেবে, তো আমার বাসার সবাই বলছে যে আচ্ছা বেবিটা দিয়ে দিব। তো ওইখানে দেয় নাই, বাসায় আনার 2-3 দিন পর দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে ওনারা নিয়ে গেছে। তো বাসা থেকে এতটুকু সবাই, মানে সবাই ভাবছিল যে ও কান্নাকাটি করবে, আর আমি তো ওর কাছে বেশি ছিলাম না, আমার নানু ওকে বেশি টেক কেয়ার করছে, আমার নানু আর ওর নানু, এই দুজন ওকে আর কি বেশি টেক কেয়ার করছে। রাতে নিয়ে ঘুমাইতো, মানে যতটুকু করার করতো। আমার কাছে খুব কম ছিল, তো আমাকে, ওর সাথে আমার সম্পর্ক ছিল একটা বন্ধুর মতো, মানে যখন খেলার টাইম তখন ও আমার পাশে, আমি ওর পাশে। তো আমাকে বোঝানো হয়েছে যে যেদিন ওকে নিয়ে যায় ওদিন আমার মা ওকে দিয়ে আসে। আমার মা আমাকে বলতেছে যে ওরে নিয়ে যাব, সকালে নিয়ে যাব, বিকালে দেখবে ওর বাসার লোকেরা দিয়ে দিছে, কান্নাকাটি করবে, দিয়ে দিবে, আচ্ছা। তো এতটুকু সময় তো আমি ওকে ছাড়া থাকি, কারণ আমাকে স্কুলে ভর্তি করে দিছে, আবার স্কুলে আমাকে 15 সালে স্কুলে ভর্তি করে দিছে। তো ওকে নিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো দিয়ে জানি। তো আমার এটাও, আমার ফ্যামিলি আমাকে সবাই নিয়ে বুঝাইছে যে তোমার এটা মানতেই হবে। হ্যাঁ, দেখো, তোমাকে ওরা চায় না, তোমার কোনো কারণ ছিল না, তোমার কোনো দোষ ছিল না তোমাকে না চাওয়ার মধ্যে, তাহলে তুমি ওরে কেন বয়ে বেড়াবা? ও ওইখানে থাকবে, ও ভালো থাকবে, ওর ফ্যামিলি ভালো, ওখানেই থাকুক, ওরে মানে তোমার মেয়েটাকে ওরা বয়ে বেড়াক, তুমি বয়ে বেড়াবা কেন? তুমি লেখাপড়া করো, ও তোমার কাছে আসবেই, তোমার যখন যাইতে ইচ্ছা করবে যাই ওরা দেখে আসবা, নিয়ে আসতে ইচ্ছা করবে নিয়ে আসবে। এইভাবে আমাকে একটা বুঝ দিলাম, বুঝে গেলাম যে আচ্ছা ওকে। তারপর হচ্ছে 16 সালে হচ্ছে আমি একদম ফ্রি। আমার বড় ভাই মানে বাহিরে চলে গেছে, ফ্রি বলতে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, আমার মনে কোনো ভয় নেই যে ওইখানে গেলে আমার ভাই দেখলে আমাকে মারবে, ওইখানে গেলে আমার ভাইয়ের বন্ধু ভাইকে জানাবে আমাকে মারবে, এরকম কোনো চিন্তাই আমার মধ্যে ছিল না। আমার চিন্তা ছিল যে আমার এবার বাহিরে যেতে হবে, রাস্তাঘাট চিনতে হবে, সবকিছু চিনতে হবে, সবকিছু জানতে হবে, ফ্রিডম ভাবে চলতে হবে। আমার ভাই বিদেশে চলে গেল, তখন আমি হচ্ছে আবার যমুনাতে যাই। এর মধ্যে যমুনা থেকে তো আমি একদম মানে বিরত ছিলাম, মানে গেলাম শপিং করার জন্য, গেছি খালাতো বোনের সাথে, আমার মার বার্থডে গিফট কিনতে গেছি। হ্যাঁ, খালাতো বোন আর কিছু বন্ধুদের বান্ধবীদের সাথে। এর মধ্যে আপনার বাচ্চার সাথে যোগাযোগ করেন না? এর মধ্যে ওরাই বলে দিছে যে 6 মাসের মতো তুমি হচ্ছে এদিকে আসবা না, আর তোমাকে ওরে ভুলাইতে হবে, তো তোমাদের 6 মাসের মতো আসবা না। তো আমিও বাসায় জানাইছি, ওরা 6 মাসের মতো আমার বেবিকে আমাকে দেখতে দিবে না। পরে আচ্ছা দরকার নাই, থাক না, তোমার ভুলুক আগে। পরে আমি এটাও মেনে নিলাম। তখন আপনার বাচ্চার বয়স 1 বছর? 1 বছর কিছু বেশি। হ্যাঁ। তো ওই বাচ্চাটা কার কাছে থাকতো ওখানে? ওখানে থাকতো ওর দাদুর কাছে। আচ্ছা, দাদু আছে, ওর মা আছে, মানে ফুপ্পি আছে। ওর মা আছে বলতে? ওর বাবা ও আরেকটা বিয়ে করছে। আচ্ছা, সেটা কি আপনাকে বিয়ে করার আগে? না না, পরে। আমাকে বিয়ে করার পরে আমি থাকাকালীন। আচ্ছা, আপনি থাকাকালীন? হ্যাঁ। সেই বিয়ের কথা আপনি জানতেন কবে? এটা জানছি হচ্ছে যখন ওই যে ওকে নিয়ে গেছে, তখন হচ্ছে একদিন আমরা ওরে দেখতে যাই। মানে 6 মাসের আগে জোর জবরদস্তি করে আর কি, আমার নানু একটু অসুস্থ হয়ে পড়ে, আমার নানু ওরে পালছে, তো বলতেছে ওরে এবার দেখা উচিত। তো আমরা সবাই ফ্যামিলি সবাই চলে গেছি ওদের বাসায়। যাওয়ার পরে তো ওর দাদু ইচ্ছা করেই আমার মেজু, মানে আমাকে ঢুকতে দেয়নি, আমার মেজু বোনকে ঢুকতে দিয়েছে, আমার নানুকে ঢুকতে দিয়েছি বাসার ভিতরে, কারণ ওখানে বউ আছে তো, এর জন্য আমাকে ঢুকতে দেয়নি। আমি গেটের বাইরেই দাঁড়াচ্ছিলাম। তো আমার মেজু বোনকে বলতেছে যে, আমি বলতেছে, আমার মেজু বোন নাকি বলতেছে যে একটু তাড়াতাড়ি করেন, আমাদের কাজ আছে, ওর একটু দেন, দেখে চলে যাই, আমার কলেজে যেতে হবে। পরে ওর দাদু বলতেছে তুমি কলেজে পড়ো? পরে বলতেছে হ্যাঁ। আমার বৌমা তো কলেজে পড়ে, কিন্তু এখন হচ্ছে ওই যে অসুস্থ বেবি হবে, এগুলো বলতেছে। পরে ওইখান থেকে আমার বোন জানতে পারছে যে হ্যাঁ, ও আমার হাজবেন্ড, উনি বিয়ে করছে, আর আগেই বিয়ে করছে, না তাহলে বেবিটা থাকতো না, ওনারও আরেকটা বেবি। পরে ওরা দেখে চলে আসছে, ওই মেয়েটাকেও দেখছে যে ও, ওই মেয়েটা আবার জানতো যে আমি আমার হাজবেন্ডটার লাইফে আছি, আমাদের এখনো ডিভোর্স হয় নাই, যাই নাই, বিয়েটা করছে। হ্যাঁ, হয়তো আমার কোনো দোষ দেখাইছে বা কিছু, আমরা তো জানি না। তো যাই নাই বিয়ে। তার মানে আপনার ওই বাচ্চাটা হচ্ছে তার দাদুর কাছে, এবং তার একটা সৎ মা আছে ওখানে, তাদের কাছে বড় হচ্ছে। হ্যাঁ, তাদের কাছে বড় হচ্ছে। তারপর
তারপর হচ্ছে বাচ্চাটা দেখে চলে আসছে, তো বলছে আপনি বলছিলেন যে আবার যমুনাতে যাওয়া শুরু ও হ্যাঁ, যমুনাতে যাওয়া শুরু করলাম। ওই দিনই গেলাম। যাওয়ার পরে তো ওই যে ছেলেটা, ওটা আমার মাথা থেকে নাই, মানে ছিল না। যে যমুনাতে যখন যাওয়া ধরি তখন ছিল না। তো যাওয়ার পরে আমি ওই ছেলেটারই শোরুমে যখন যাই তখন দেখলাম, ওনাকে দেখলাম। দেখার পরে তো আমার তো আবার সেই যে আমার ক্লাস 7-এ থাকার মন মানসিকতা, ওই মন মানসিকতায় চলে গেছি আমি। আমার যে বিয়ে, আমার যে বেবি, এগুলো আমি আবার ভুলে গেছি সব। তো তাকে দেখে আসি 15ই ডিসেম্বর, এটা হচ্ছে 2016 সালে। 16, হ্যাঁ 16 না 15, মানে এর মধ্যেই হবে। হ্যাঁ, ডিসেম্বরের মাসটাই দেখছে, আমার এটা মনে আছে। দেখার পরে আমি হচ্ছে যে 16 তারিখ একটা সিবি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, সিবি কি জিনিস সেটাও আমি জানতাম না, সিবি বানাই। আমি হচ্ছে তখন ট্রেনে পড়ি, তো আমার সিবি হয় না। তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে সিবি বানানোর পরে আমি ওই শোরুমটাতেই নিয়ে যাই, যাইয়া ওনার কাছেই আমি হচ্ছে সিবিটা দিই। দেওয়ার পরে আমাকে 3 মাস পর ওইখান থেকে ডাকার পরে মানে আমি যাইতেছিলাম আমার একটা ফুফাতো বোনের বাসায় একটা অনুষ্ঠান। ওই সময় ফোন দিছে যে আপনি কি জান্নাত? বলছি হ্যাঁ। আপনি তো আমাদের শপে সিবি জমা দিয়েছেন, আপনি কি জব করতে ইচ্ছুক? না, কোথাও করতেছেন? আমি বলছি না, আমি করবো। পরের দিন বললো যে চলে আসেন, তাহলে আপনাকে ট্রায়ালে রাখবো, তারপরে আপনার জব। তো গেলাম, জবটা নিলাম, জবটা শুরু মানে করতে থাকলাম রানিং। এর মধ্যে আমি হচ্ছে জবটা নিয়েছি মার্চের 4 তারিখে আমি জয়েন করি। তো এই কয়দিন আমি তাকে দেখি, কাজ শিখি। আর আমি কাজ পারি না কিচ্ছু, কিন্তু সে হচ্ছে একটা ম্যানেজার, ওই শোরুমের ম্যানেজার। তো সে কি করলো যে অন্য 9টা মেয়েদের তো কাজ শিখায় নাই, সে নিজ হাতে আমাকে কাজ শিখাইছে। তো কাজ শিখেছে, আমি ভাবলাম যে সামথিং নালে তাই। যে অন্য মেয়েরা বলতেছে জানো তোমার তো লাগ ভালো, তোমাকে কাজ শিখাইতেছে নেওয়ার জন্য। আর এমনিতে আমাদের আয়না টাইলে ফালায় রাখতো, যদি ভালো কাজ করতে পারতাম নিচে, যে কাজ করতে পারছে সেজন্য নিচে অনেকটা বাদ করে দিছে। আর তোমাকে দেখো নিজে কাজ শিখাইতেছে। তো আমি কাজ শিখলাম, সে আমাকে জবে নিল। তার যে বড় উপরে যে অফিসার, সে আমাকে বলতেছে মেয়ে কথা বলতে পারে না, আর হচ্ছে মেয়ে লম্বা ঠিক আছে কিন্তু একটু মোটা, তো আসলে হয় না, বোরকাও পড়তে পারে না, দেখা হাঁটতেই পারে না, ওকে না করে দাও। পরে বলতেছে না, ও শিখে যাবে, ওর আগ্রহ আছে, মানে উনি বলতেছে। পরে উনি আমাকে নিয়ে নিল, একদম কনফার্ম নিয়ে নিছে। তো আমি 1 মাস রানিং করে মানে মার্চটা পুরোটা করলাম। করার পরে এপ্রিলে হচ্ছে তার বার্থডে। তো আমি তো তার সামনে যাইতাম না, ভয় পাইতাম। সবাই মানে কেউ কোনো সন্দেহ করতে পারে না। কিন্তু এপ্রিলে 1 তারিখে তার বার্থডে। ও আমি যে জব করি সেটা আমার বাসা থেকে জানতো না, সবাই জানতো যে আমি স্কুলে যাই। আর আমি আসতাম রাতে 9টা বেজে যেত, এরকম টাইমে যাইতাম বাসায়। তো প্রথম কয়দিন জানেনি কেউ। তো পরে 1 তারিখে তার বার্থডে, কি করা যায়? আমার একটা ফ্রেন্ডে বললাম, যে ওই ফ্রেন্ডের কাছে আমি সব শেয়ার করি, ওই ছোটবেলার ফ্রেন্ড। আমি বলছি যে ওর 1 তারিখে বার্থডে, কি করা যায়? পরে বলতেছে কি আর করবি, গিফট দিবি, আমি কারে দিয়ে পাঠাবো। তো ও একটা লোক ঠিক করলো। তো ওই লোক দিয়ে একটা কেক, একটা সানগ্লাস, এগুলো দিয়ে ও পাঠায় শোরুমের মধ্যে। তো শোরুমের মধ্যে পাঠায় দেওয়ার পরে হচ্ছে সবাই কেন জানি সবাই আমাকে সন্দেহ করছে যে কেকটা কি তুই দিছিস, তুই পাঠাইছিস, ঠিক না? আমি বলতেছি না তো, আমি এরকম কিছু করি না, আমি কেমনে করবো? দেখছেন আমার কোনো মানে আমি কোথাও বাইরে যাই বা আমি কিছু চিনি নাকি? পরে হচ্ছে যাই হোক সন্ধ্যার সময় কেকটা আমরা কাটি। সবাইকে সে খাওয়াই দিছে, নর্মালি সবাইকে সে খাওয়াই দিছে, হাতে দিয়েছে। তো আমি যখন গেছি তার সামনে, তখন সে আমাকে কেকটা খাওয়াই দিতেছে। আমি যাতে ডস না দেয় সেজন্য আমি বাম হাতে তার হাতটা ধরে কেকটা খাইছি। তো ওইখান থেকে কেকটা খাই আসার পরে আমাকে একটা মেয়ে ধরে বলতেছে যে আপু দেখো, উনি কিন্তু ওই পাশের শোরুমের একটা মেয়ের সাথে রিলেশনে আছে, আর আমার মনে হচ্ছে কেন জানি তুমি ওনাকে পছন্দ করো। না, তো শুনলাম, আমার মনটাই ভেঙে গেল যে আসলে। তারপরে হচ্ছে আমি বার্থডে শেষ, একদিন আমি ওনাকে ফোন দিছি, মানে আমি যাবো না, ইচ্ছাকৃতভাবে যাবো না। তো বলতেছে যে কেন জান্নাত, কি হয়েছে, কেন আসবে না? বলছে আমার মন ভালো নেই। কেন? তারা বলতেছে, এতটুকু বলছি যে আমার মন ভালো নেই। সে আমাকে বলতেছে যে আচ্ছা থাক, তাহলে আসা দরকার নেই, আপনি এক কাজ করেন, কালকে তো বুধবার, মঙ্গলবার দিন আমি এই কথাটা ফোন দিয়ে বলছি, কালকে তো বুধবার, তাহলে আপনি একটা জায়গার নাম বললো আমার, ওর বাসার, ওখানে চলে আসেন, আমরা ফ্রেন্ড আড্ডা দিই, ভালো লাগবে আপনার।
আমি অবাক হলাম, কেন আমাকে এই কথা কেন বললো, তার তো রিলেশন আছে, সে আমাকে কেন বললো। পরে আমি যাইনি, আমি ওই টাইমটায় আমি তাকে ফোন দিছি, আমি যাইনি। ফোন দেওয়ার পরে আমি বলছি, সবাই তাকে স্যার স্যার বলে, আমি ভাইয়া বলি। আমি বলছি ভাইয়া আপনি, আমি তো যাই এত দূরে যাইতে পারি না, আমি একমাত্র যমুনাই আসতে পারি, তার বাইরে আমি যাইতে পারি না। পরে বলতেছে আল্লাহ, আপনি আমাকে আগে বলবেন না, আমি আপনাকে নিয়ে আসতাম। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন, মানে দুষ্টামি করতেছেন? বলছে আরে না, আমারও মন ভালো নাই, আপনাকে আপনি আসলে ভালো হইতো, আমি আড্ডা দিতাম, আর আপনি আমাকে ভয় পান, আমরা একটু ফ্রি হইতে পারতাম। পরে বলতেছে যে আচ্ছা, বলতেছে আচ্ছা তাহলে আচ্ছা পরের বুধবারে। এই ফাঁকে আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনার মন ভালো নাই কেন ভাই? উনি আমাকে বলতে চাইলো না, ব্যাপারটা বলতে চাইলো না। তো এতদিনে আমি হচ্ছে শোরুমের উদ্বোধন না, 1 বছর পূর্তি হয়েছে। তো ওই অনুষ্ঠানের দিন আমি একদম একটা মেয়ের কাছে পুরোপুরি ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে যাওয়ার পরেই মেয়েটা বুঝতে পারছে যে আমি ওনাকে পছন্দ করি। পরে বলতেছে ঠিক আছে থাকো ওনার সাথে, সমস্যা নাই, ওনার যে রিলেশনটা ছিল ব্রেকআপ আছে এখন। পরে আমি তো দিলাম একটা নাচ, তাহলে তো ভালোই, কিন্তু আমার যে বিয়ে হয়েছে, বেবি আছে, এগুলো কিন্তু আমাদের শোরুমে কেউ জানে না। তো এর মধ্যে আবার বাসা থেকেও আমার একটু প্রবলেম হইতেছে, যে বুঝা ফেলাইছে যে আমি আসলে কিছু একটা করি। তারা ভাবছে যে আমি স্কুল করে পার্ট টাইম কিছু করি, কিন্তু আমার পড়ালেখা মাথায় কিচ্ছু নাই। তো এখন আমি নানু বাসায় থাকি, ছোট খালা বলতেছে না এইসব চলবে না, এই বাহিরে যাওয়া টাওয়া এগুলা চলবে না। আর আমার নানু বলতেছে যা কত কিছু চিনে না, আমার মনটা তো ভালো থাকবে, সারাদিন গম্ভীর বসে থাকে। নানির সাপোর্টে আমি জবটা আরো 2 মাস করতে পারছি। 2 মাস আগে তো উনিও জেনে গেছে যে আমি আসলে তাকে ভালোবাসি, তো সেও আমাকে ভালোবাসে এখন। তো সে আমার কাছে একদিন মানে রোজা চলে আসতেছে, তখন আমি কি করলাম যে জবটা ছেড়ে দিলাম। এটা কত সালের কথা বলছেন? এটা 16 কথা বলছেন? 16 লাস্টে। আচ্ছা তারপর? তো 16 না সরি 17। আচ্ছা ঠিক আছে, তারপর আমি জবটা ছেড়ে দিলাম, ছাড়তেই হয়েছে জবটা। হ্যাঁ, কিন্তু আমি জবটা ছাড়তে চাই না, মানে ছাড়তেই হবে, আমার পরীক্ষা দিতে হবে। আমি তো পড়ালেখা কিচ্ছু করি না, আমি কি পরীক্ষা দিব? টেস্ট পরীক্ষা দিছি, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি 6 সাবজেক্টে ফেল। আমি কিছু পড়িই নাই, আমি কি লিখবো? 6 সাবজেক্টে ফেল করার পরে যাই হোক, সবাই ভাবছে কি যে ওই যে আমার যে দিনগুলা গেল ওগুলার চাপে আমি আসলে পারতেছি না। তো আমাকে আবার ফাইনাল দেওয়ার জন্য ওরা করে দিছে। আমি ফাইনাল পরীক্ষা দেই নাই, তখন আমাকে চাকরি থেকে ছাড়াই আনছে। তো ফাইনাল পরীক্ষা আমি দেই নাই। আমি যখন পরীক্ষার টাইম, তখন হচ্ছে আমি ওই মানে আমার বাসার রাস্তা দিয়ে আমার স্কুলে যাইতে হয়, ওই দিক দিয়ে আবার এই ঘুরে আবার যমুনায় আসা যায়। তো আমি সবাইকে দেখে ওই দিক দিয়ে আমি হচ্ছে বাসা থেকে একটা অটো ঠিক করে দিচ্ছি যে আমাকে প্রতিদিন দিয়ে আসবে। হ্যাঁ, আর আসার টাইমে আমি আমাদের এখানকার লোকদের সাথে চলে আসবো। তো আমার ফাইনাল পরীক্ষার সেট পড়ছিল হচ্ছে মানে এয়ারপোর্টের দিকে। ওখান থেকে তো যমুনায় আসতে অনেক সহজ, একটু বাসে ওঠাও শিখছি জব করে। তো ওইখান থেকে আমি বাসে উঠে যমুনায় চলে আসতাম। যমুনায় চলে আসতো। তার মধ্যে আবার আমার বাসা থেকে ওই জব ছাড়ানোর সময় আছে, আমার বাসা থেকে আমার ছোট খালা আর মা ওরে দেখে ওনাদের ভালো লাগে নাই, মানে ওনার মনে হয়েছে যে ছেলেটা ভালো না। আমি জানতাম না তারা জানে কিনা যে ওই ছেলেটাই এই ছেলেটা কিনা তারা জানে কিনা আমি জানতাম না। তো তারা দেখতে গেছে আমার একটা খালাতো বোনের মাধ্যমে। তো তাদের কাছে মনে হয়েছে ছেলেটা মূলত কথা বলতে গেছে আমার ব্যাপারে, কিন্তু ছেলেদেরটা ভালো না। তো ওরে ধমকি টমকি ফোনেও দিয়েছে যে আসলে তুমি কি ফটকামি করো না কি, এগুলা ছাইড়া দাও, তোমার চাকরি যাইতে পারে, তুমি হচ্ছে ইগনোর করতে পারো না, তুমি তো পারো সবকিছু করতে, ও চাইতেই পারে, তুমি না করো ওরে। তো ওই পরীক্ষা চলাকালীন আমি ওনার কাছে গেছি। তো উনি আমাকে ফুল অ্যান্ড ফাইনালি সুন্দর করে বলছে, দেখেন আপনি করে বলতেছে, দেখেন জান্নাত আপনার সাথে আমার কোনো কিছুই সম্ভব না। আমার যে গার্লফ্রেন্ড সে চলে আসছে আমার লাইফে, আমি ওকেই বিয়ে করবো, ওর বাবা নাই, আর ওর সাথে আমার রিলেশনটা অনেক দূর চলে গেছে। পরে আমি বলছি আচ্ছা তাহলে একটা শর্তে। পরে বলতেছে কি শর্ত? আমি বলতেছি যে আপনারা যে হচ্ছে ঘুরতে যাবেন, ওনারা যে আবার ঘুরতে যাবে সেটা আমাকে আগেই বলছে, তো আমাকে নিয়ে যাবেন। আমি ঢাকার বাইরে কখনো কোথাও দূরে যাই নাই, নিয়ে যাবেন। হ্যাঁ, যে কদিন থাকেন আমাকে নিয়ে যাবেন। মানে অনেক ফোর্স করার পর, আর উনিও ভয় পাইছে যে বাসা থেকে ঝামেলা করতেছে, আবার ওনার রিলেশনটাও ঠিক হয়ে গেছে, তো উনি রাজি হয়ে গেছে।
যে আচ্ছা জান্নাত আপনাকে আমি নিয়ে যাব, আপনি চলেন। এক্স্যাক্টলি এই জায়গাটা একটু আমি জানতে চাই, মানে কি আপনি কি বললেন ওনাকে, ওনাকে কি কন্ডিশন দিয়েছেন? ওনারা ঘুরতে যাবে ঢাকার বাইরে, কক্সবাজার। ওনারা বলতে কারা? উনি ওনার কলিগরা। ওনার কলিগরা ঘুরতে যাবে বাইরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেখানে আপনি ওদের সাথে যাবেন? হ্যাঁ যাবো। আমি বলছি, এইটা কেন বলেছেন বেসিক্যালি? ওনাকে ভুলে যাব সেজন্য। ওনাকে ভুলে যাওয়ার জন্য? হ্যাঁ। আবার ওনার সাথে আপনি ঢাকার বাইরে যেতে যাচ্ছেন? হ্যাঁ। ওকে আমি কেন ওই মুহূর্তে এই ডিসিশনটা নিচ্ছি আমি জানি না। ওকে। তো আমি বলছি আচ্ছা যাবো। পরে বলতেছে তাহলে আমার কাছে কিন্তু টাকা নাই যে আপনার খরচ বহন করব, আমাকে এটাও সে বলে দিয়েছে। আর বলছে যে ওই কক্সবাজার থেকে আইসা যে আমরা গাড়িতে নামবো, দুজন তো দুই দিকে যাব, আপনি আমার ফোন নাম্বার ভুলে যাবেন, আমি আপনার জন্য আমার সিমটাই চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আর আমি ওইখানে থাকাকালীন, জব করাকালীন আমি একটা ফোন কিনে নিয়েছিলাম, ফোন ছিল না আমার। আমি বলছি আচ্ছা আমি রাজি। তো এখন যে ঘুরতে যাওয়ার ডেটটা আসছে, এক সপ্তাহ আগে সে আমাকে বলতেছিল যে আসলে আমি অনেক কথা বলতেছি না, কারণ উনি এখন বিবাহিত। হ্যাঁ হ্যাঁ বলেন, ওনার নাম বাদ দিয়ে আপনি বাকি সবকিছু বলতে পারেন। উনি তো মানে বুঝে যাবে হয়তো। উনি বুঝলে তো সমস্যা নেই। মানে উনি না, ওনার ওয়াইফ হয়তো বুঝে যাবে যদি আমি ডিটেলস সব, আপনি যতটুকু সম্ভব আমাদের, আমি যতটুকু আমার সাবজেক্ট আমি অতটুকুই বলতেছি। জি। তো উনি আমাকে বলতেছিল যে আমার তো বাবা অসুস্থ, আর হচ্ছে আমার কিছু টাকা লাগবে। সে আমাকে বলতেছিল ফোন করে যে আমরা যে ঘুরতে যাবো তার এক সপ্তাহ আগে আমার কিছু টাকা লাগবে জান্নাত, আপনি আমাকে একটু যদি পারেন না আমাকে হেল্প করে দেন। তো আমি বলছি কত টাকা লাগবে? সে বলছে যে 6,000। হ্যাঁ 6,000 লাগবে। আমি এতই তার প্রেমে পাগল মানে হয়ে গেছি, 6,000 বলছে, আমি 1,000 বাড়াই দিই। তো আচ্ছা 1,000 টাকা বাড়াই। আমি বলছি আচ্ছা কোনো সমস্যা নাই, কবে দিতে হবে বলেন, আমি দিচ্ছি আপনাকে। তারপরে উনি একটা ডেট দিল, উনি আমাকে সন্ধ্যায় ফোন করছে, 9টায় ওনাকে টাকাটা দিতে হবে। হ্যাঁ, পরে আমি বলছি আচ্ছা সমস্যা নেই দিয়ে দেবো। পরে উনি বলতেছে তাহলে এই যে যেই নাম্বারে আপনাকে ফোন দিছি ওটাই আমার বিকাশ। আমার বিকাশে দিব না তো, আমি আইসা আপনার হাতে হাতে দেবো। তো আমি যমুনায় চলে আসলাম 9টা বাজে, আইসা ওনার হাতে টাকাটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে চলে আসলাম। ওনার কি বিপদ হয়েছে, বিপদটা আমি পরে জানতে পারছি। মানে সে হচ্ছে যে মেয়েটাকে বিয়ে করবে, ওই মেয়েটা আবার কি করছে, বাসা থেকে পালায় আসছে। ওই মেয়ের বিয়ে ঠিক করছে, পালায় আসছে। এখন ওই মেয়েটাকে সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, তার কিছুদিন সময় লাগবে। তো এই সময়টা তো মেয়েটাকে তার রাখতে হবে, তো একটা বাসা ভাড়া করতে হলে তো টাকা লাগে। সেই টাকাটা ওনার কাছে নাই, সেজন্য সে আমার কাছ থেকে ওই টাকাটা নিচ্ছে। তারপর দিলাম, ওনার যা করার করছে। তারপর হচ্ছে ওই কক্সবাজার যাওয়ার ডেটটা চলে আসছে। কক্সবাজার যাওয়ার ডেট চলে আসছে, আমি সবকিছু অ্যারেঞ্জ করছি। বাসা থেকে বলছি যে হচ্ছে কেউ জানে কেউ জানে না, নানু বাসা থেকে যাইতে পারবো না, দেখা নানু বাসা থেকে ইম্পসিবল যাওয়া, সেজন্য আমি আমার বাসায় চলে আসছি। আর আমার বাসার লোকজন এরকম টাইপের, বাবিরে নিয়ে ব্যস্ত, মেজুমনরে নিয়ে ব্যস্ত, ভাই তো একটা বিদেশে থাকে, আর আমার বাবা তো মসজিদেই থাকে, বাসায় খুব কম থাকে। আমার মারে যেটা বং বুঝাইতাম বুঝতো। কেন বুঝতো? ওই যে আগের যে এর জন্য। আমি বলছি আমার বন্ধুদের সাথে হচ্ছে বান্ধবীর বিয়েতে যাচ্ছে, বেশি দূর না, এই যে কি বলে গাজীপুরের দিকে। আমি মানে যতটা মারে বুঝানো যায়, গাজীপুরের দিকে বড় আপুর বাসা আছে, বড় আপুর বাসায় যায় উঠবো, গায়ে হলুদ শেষ করে বংচং বুঝাইয়া পরে যেতে সাজা, তাহলে যাও একদিনের জন্য, 2 দিন না 2 রাত, 1 দিনের জন্য। তো আমি যেদিন আমরা যাব ওদিন আমি আবার কি শর্ত দিছি যে আপনি ফ্রেন্ডদের সাথে যাইতে পারবেন না, আমি যাইতে পারবো না, কারণ আমাকে কি পরিচয় দিবেন আপনি, কারণ ওরা তো জানে যে আপনার হচ্ছে গার্লফ্রেন্ড আছে, আমি তো আপনার গার্লফ্রেন্ড সেটা তো আর জানে না, তাহলে ওদের সাথে যাবো না, আমি টিকিট অ্যারেঞ্জ করবো, আপনি আমার সাথে যাবেন। পরে বলতেছে দেখো আমার কাছে তো টাকা নেই, আমি ওখানে টাকা দিয়ে দিচ্ছি, আর ওটা নেওয়ার মতো নেই। পরে আমি বলছি আপনার খরচও আমার। তো উনি রাজি হয়ে গেছে। উনি কি করছে, যেদিন নাকি আমার সাথে যাবে সন্ধ্যায় 9টায় হচ্ছে বাস, আমার সাথে যেদিন যাবে ওই দিন উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। সারাদিন ঘুরলো। আমি সন্ধ্যার সময় যখন টাইম হয়েছে তার 2 ঘন্টা আগে আমি তাকে কল দিচ্ছি, সে কল ধরছে না, অফিসের নাম্বার কল দিচ্ছি, সে ধরছে না। তো কেন ধরছে না, ওর বড় মোবাইলটার চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে, আর ছোট মোবাইল যেটা অফিসের ওটা উনি হচ্ছে দিয়াবাড়িতে ফালায় রেখে আসছে, পকেট থেকে পড়ে গেছে। আমি সেই রাতের 8টা বাজে আমি ফোন দিচ্ছি, আমার ফোনটা হঠাৎ একটা লোক ধরে বলতেছে এই ফোনটা তো এখানে পাওয়া গেছে, নিয়ে যান ফোনটা এসে।
তো আমি কি সাহস দেখালাম যে এরকম দিয়াবাড়ি আমতলা মানে অনেক নীরব একটা জায়গা, অনেক খারাপ একটা জায়গা, সেটা আমি জানতাম না প্রথমে। তো আমি একটা সিএনজি নিয়ে তারপরে হচ্ছে যাই গেলাম ওইখানে। যাওয়ার পরে লোকটা আমাকে অন্ধকারে ডাকতেছে যে আপনি এই দিকে আসেন সিএনজিটা নিয়ে, আমি আপনি সিএনজি দেখতেছি। পরে বলতে আচ্ছা। তো এই মুহূর্তে মাঝখান দিক দিয়ে আমাকে 2টা পুলিশ আটকায় দিল, মানে আমার সিএনজিটা আটকায় দিল। দিয়ে সিএনজি মানে দেখলো আমাকে, দেখে বলতেছে এত রাতে আপনি কোথায় যাচ্ছেন ওদিকে? পরে বলতেছে ওখানে আমার হচ্ছে একটা মোবাইল হারিয়ে গেছে, তো ওটা একজন পাইছে, ওটা আমাকে দিবে। পরে বলতেছে আপনার তো সাহস কম না? পরে বলছে কেন, কি হয়েছে? বলতেছে ওই অন্ধকারে যাওয়া যাবে না, ফোনটা ধরাই দেন আমাকে, আমি ওনাকে আসতে বলি। তো পুলিশ বলছে সে আসতে বাধ্য হয়েছে, এসে ফোনটা আমার হাতে দিছে। দেওয়ার পরে সে আবার হচ্ছে যে আমি যার সাথে যাব ভাইয়াটা, ওই মুহূর্তে উনি ফোন দিয়েছে, দিয়ে বলতেছে এটা আমার অফিসিয়াল, মানে বললো যে ওর কাছে দিয়ে দিতে পারেন, ওর কাছে ফোনটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ফোনটা দেওয়ার পরে তার সাথে সে আমাকে বলতেছে তুমি হচ্ছে যে আমার নাম্বারে ফোন দিও না, আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে কথা বলো, তুমি কোথায় আসো ওর কাছে বলো, ও আমাকে বলবে আমি আসতেছি, কারণ ওনার গার্লফ্রেন্ড সাথে যে। তো আমি ওনাকে বলছি যে আমি আসি, ওখানে উত্তরাতে আসি। তো উনি আসছে, আমরা বাসে উঠলাম, কক্সবাজার গেলাম। সে তার মোবাইলের চার্জ আবার শেষ হয়ে গেছে, সে আমার মোবাইলটা চাইছে যে জান্নাত আপনার মোবাইলটা দেন, আমি হচ্ছে একটু কাজ করবো। আমি বলছি নেন। পরে আপনার সিমটা খুলিয়ে আমি বলছি আচ্ছা। সে সারা রাত তার গার্লফ্রেন্ডের সাথে আমার ফোন দিয়ে কথা বলছে। কথা বলার পর আমি সেটাও মাইনে নিছি। তার আগে কিন্তু তার সাথে আমার প্রেম ছিল, সে আমাকে বলছে বিয়ে করবে, আমাকে বলছে ভালো রাখবে, আমি ওগুলা সহ্য করলাম। আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হলো কি যে মানে ঘুরতে গেলে হয়তো এরকম সময় তো আমার তার সাথে কখনো কাটে নাই যে আমরা দুজন একা আসি কোথাও, এরকম কাটে নাই। তো আমি ভাবছিলাম কি ঘুরতে গেলে হয়তো তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, সে উড়ে ছেড়া আমার কাছে আসবে। কিন্তু এই ভদ্রলোক তো আগেই রিলেশনে ছিলেন, আগেই ছিল। তখন তো আবার আপনি জেনে শুনেই তখন তার জীবনে ঢুকছিলেন, যে সে তার একটা ব্রেকআপ হয়েছে সেই সময় আপনি ঢুকছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন তার জীবনে তার আগের গার্লফ্রেন্ডটা চলে আসছে, তারপরও আপনি তাকে ছাড়তে পারতেছিলেন না, না। এবং এত কিছু যা কিছু ঘটাচ্ছেন এবং ওই ভুল ডিসিশন গুলো যে নিচ্ছেন এগুলো শুধুমাত্র তাকে আবার লাইফে ব্যাক করানোর জন্য। কক্সবাজার চলে গেলেন আপনি তার সাথে। হ্যাঁ, কক্সবাজার চলে তারপরে কি হলো? কিন্তু আমাদের হাতে সময় কিন্তু খুব অল্প, এখন তো আমাদের দ্রুত আগাইতে হবে। তারপর কি হলো? তারপরে হচ্ছে কক্সবাজারে গেলাম, একদিন থাকলাম, তারপর রাতে ব্যাক করলাম, মানে রাতেই ইয়া করলাম। একদিন থাকার পরে আবার ওই দিন রাতে ব্যাক করলাম। আসার পরে তারপরে আসলে তার সাথে আমি যোগাযোগ করি নাই, সে আমার সাথে যোগাযোগ করে নাই, আমি যমুনাতে যাই নাই। 17 সাল শেষ, 18 সালে হচ্ছে আমাকে আমার বাসা থেকে অনেক চাপ দিত লেখাপড়া করো। আমি 18 সালে লেখাপড়ার বান ধরছি, কিন্তু আমি লেখাপড়া করি নাই, মোটেও করি নাই। কিন্তু তারা জানে আমি লেখাপড়া করছি, আমার স্বপ্নেও আমি ফ্যাশন ডিজাইনার হব। তো আমি এগুলা বলে বলে তাদের কাছ থেকে টাকা নিতাম ঠিকই, কিন্তু পড়ালেখা করতাম না। আর আমি যে পড়ালেখা করি না, ওইটা যে দেখার মতো যে একটা মানুষ, ওরকম নাই কেউ। তারপর হচ্ছে 18 চলে গেল ওইভাবে, 19 চলে গেল ওইভাবে, তার কোনো খোঁজ খবর আমার নাই, আমি নিই না ইচ্ছাকৃতভাবে। আর তারপর 19 চলে গেল, 19-এর লাস্টে কেন জানি আমার মনে হলো যে তার সাথে আমার আবার যোগাযোগ করা উচিত, সে কি অবস্থায় আছে আমার জানার দরকার। এর মধ্যে আপনার বাচ্চার সাথে কথা হয়, যোগাযোগ হইলো এই যে 19 সাল পর্যন্ত? হ্যাঁ, যোগাযোগ হইতো, ও আমাদের বাসায় আসতো, 2-1 দিন থাকতো, থাইকা চলে যাইতো। আপনার বাচ্চার নাম কি? আদর। রাবেয়া বৃষ্টি আদর। আচ্ছা। আর ওই বাসা থেকে নাম রাখছে তানিশা। আচ্ছা। আমার বাচ্চার সাথে আমার যোগাযোগ হইতো, কিন্তু মানে অত বেশি ভালো যে একটা সম্পর্ক। ও আমার সন্তান, আমি ওর মা, ওর মাঝে মাঝে আমার কাছে আসতে হবে, ও ভাইবা নিছে যে মাঝে মাঝে থাকতে হবে, বেড়াইতে হবে নানুর বাসায়, এটাই। আপনার প্রতি তার ওই রকম আন্তরিকতাটা কি নাই? ভালোবাসে আমাকে। ভালোবাসে? আপনি ভালোবাসেন আপনার সন্তানকে? হ্যাঁ। তাহলে আপনি সন্তানকে যখন ভালোবাসেন, একজন মা হয়ে, তাহলে আপনি যে মাঝখানে আবার আরেকজন মানুষের সাথে যে চলার চেষ্টা করছেন, ওইটা কোন জায়গা থেকে? এটা আসলে রাগ জিদ, তারপরে হচ্ছে আমার মনে হইতো যে আমার ভালো থাকতে হবে। আমার শুরু থেকে আমার ভালো থাকা হয় নাই, আমি ভালো থাকি নাই। আমার ভালো থাকতে হবে, কাউকে নিয়ে ভালো থাকতে হবে, কারণ আর ফ্যামিলির সাথে যে থাকি, ওর শুধু নেগেটিভ মাইন্ড, কোনো কিছুতে ভালো মাইন্ড নাই। মানে তাদের দিক থেকে তারা ঠিক আছে, কিন্তু তারপরেও আমাকে তাদের বুঝতে হবে যে আমার এরকম হয়ে গেছে, তাহলে আমার একটা সাপোর্ট। ঠিক আছে, আমাদের হাতে যেহেতু আর 20 মিনিট আছে, আমরা আগায় যাই। তারপরে 2019 সালে আপনার হঠাৎ করে মনে হলো তার সাথে আপনার যোগাযোগ করা দরকার। তারপরে কি করলেন? তারপরে যোগাযোগ করলাম, তখন সে যে বিবাহিত আমাকে বলে নাই, সে বিবাহিত। তো তার সাথে আবার সম্পর্ক রানিং, সে আমাকে বিয়ে করবে, আবার সেই স্বপ্ন দেখাইছে যে আমাকে বিয়ে করবে। তো 20-এর লাস্ট
উনিশের লাস্ট তো শেষ, স্বপ্ন দেখাইছে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এগুলাই। না, আপনি মানে সে বিবাহিত বলে নাই বলতে, মানে 19 সালে যখন আপনি আবার তার সাথে যোগাযোগ করছেন এর মধ্যে যে সে বিয়ে করছে এটা বলেন? না না, বলে নাই। সে বুঝাইতে চাইছে তোমাকেই আমি খুঁজতেছিলাম, কই ছিলা এতদিন। আর ওর গার্লফ্রেন্ডের কথা যখন জিজ্ঞেস করতেন? না, আমি জিজ্ঞেস করিনি। ও জিজ্ঞেস করি না করার মধ্যে কারণ আছে, আমি যখন যমুনায় গেছি, আমার যখন কলিগ ছিল, ওই কলিগ আমাকে একটা গল্প শুনেছে যে ওই মেয়ে তো অন্য ছেলের সাথে চলে গেছিল, তো আমি তো ভাবছি চলেই গেছে। আচ্ছা। এর মধ্যে যে কিন্তু ছিল আমি জানি না। আচ্ছা। তো ওই ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তো বিশে যায় হচ্ছে তারই আপন ফ্রেন্ড আমাকে ছবি দিছে তাদের বিয়ে। আমি তো ছবি দেখে মাথা খারাপ হয়ে গেছে। যে তারপরে তাকে প্রশ্ন করলাম, পরে বলতেছে যে দেখো আমি একটা বিয়ে করছি, ঠিক আছে, কিন্তু আমি তোমাকেও বিয়ে করবো। আচ্ছা। আমাকেও বিয়ে করবে বলছে। তো আমি এই জিনিসটা মানতে পারি না, মানে আমি হচ্ছে মানে কান্নাকাটি, মানে যেগুলা করে আর কি, ওগুলা শুরু করলাম। তো আমার এখন আবার মাথার মধ্যে বুঝ চাপলো যে আমার তাকে দেখাই দিতে হবে, আমি জব করব, তার ছোট ভাইয়ের সাথে রিলেশন করবো। তার ছোট ভাই সাথে? আচ্ছা। তার ছোট ভাই একটা শপে জব করে, তার অপোজিটে আমি জব নিয়েছি। মানে আমার ওই যে শুরুতে যে কোম্পানিতে জব করছি সেও করছে, সেইটাতে আমি আবার জয়েন করছি, সে অন্য কোম্পানিতে একটা ভালো লেভেলে চলে গেছে। তো এখন হচ্ছে ওই ছোট ভাইয়ের সাথে রিলেশন করবো। ছোট ভাই সে অনেক রাগ আমার সাথে যে কেন আমি জব নিছি, আমাকে তো সে বিয়ে করবে। আমি তাকে, সে তারপরেও আমাকে বাজে বাজে কিছু প্রস্তাব করে, সেগুলো আমি রাজি হই না। তো রাজি হয় না দেখে আমি জব নিছি, জব নিয়ে তার ছোট ভাইকে বিয়ে করবো, এরকম একটা মেন্টালিটি ছিল। তো ছোট ভাইকে ইশারা করতে করতে গিয়ে ওই শোরুমের ম্যানেজারের সাথে আমার হচ্ছে, আমি দিতাম ইশারা একজনকে, ও ভাবতে ওরে দিতাম। তো ওই শোরুমের মেয়েরাও বলতো যে ভাই আপনাকে দেখে তো ওই মেয়েটা হাসে, এই করে সে করে। তো ওই শোরুমের একটা ট্রি বয় আমার কাছে আসে বলতেছে আপনি ওদিকে তাকে হাসেন কেন? আমি বলতে কই হাসি আনতে যে। পরে আমার একটা কলিগ পাশ দিয়ে আসলো, আসা বলতেছে যে যে শোনো পরে বলতেছে ও আমি না, মানে আমার কলিগটা ওই ছেলেটাকে মূলত ওই পাঠানো হয়েছে আমার সাথে কথা বলার জন্য, আমার ডিটেলস জানার জন্য ওই ম্যানেজার পাঠাইছে। তো বলতেছে যে ওই ছেলেটা বলতেছে কি নাম্বার লাগবে? পরে আমার কলিগ বলতেছে হ্যাঁ লাগবে, তো লম্বুটার নাম্বার লাগবে। আমি বলছি আমার ওই খাটোটার নাম্বার লাগবে, মানে আমরা দুষ্টামি করতেছি। তো ওই যে ছেলেটা কি করলো, ওই লম্বু মানে ম্যানেজারের নাম্বারটা আনে দিয়ে বলছে যে নাম্বারটা। পরে আমি বলছি এই নাম্বার তো আমার দরকার নেই, আমি আমার কলিগকে দিয়ে দিচ্ছি। তো কলিগ কি করছে, ওর সাথে 2 দিন কথা বলছে। ওই ছেলেটা ভাবছে আমাকে ভেবেই কথা বলছে। তো ছেলেটা যখন জানতে পারছে যে মেয়েটা আমি না, অন্য কারোর সাথে কথা বলতেছে, তখন ও কি করলো, ওই কলিগের কাছ থেকে আমার নাম্বারটা নিল। নেওয়ার পরে তো আমি প্রথমে পাত্তাই দিই না, কারণ আমার টার্গেট অন্য কেউ। তো পাত্তাই দেই না। পরে বলতেছে যে আমাকে ইমোশনাল কিছু কথা বলে দেখো, আমার ফ্যামিলি এরকম, ওই সেই আমার একটা ভালো বন্ধু লাগবে, তোমার মনে হয় ভালো বন্ধু লাগবে, আসলে তোমার ভিতরে খুব কষ্ট চলতেছে, মানে এরকম আমাদের মধ্যে একদিন রাতে কথা হয়েছে। পরে বলতেছে তুমি অফ ডেতে কি করো, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলছি আমি অফ ডেতে দেখি কে ঘুরতে যায়, মানে আমার পরিচিত যারা আছে তারা কে ঘুরতে যান তাদের সাথে ঘুরতে যান, না তাহলে আমি একা একা রেল স্টেশন যেয়ে বসে থাকি। আসলে আমি রেল স্টেশন দিয়ে বসে থাকি বা রেল দিয়ে ঘুরি, ট্রেন দিয়ে ঘুরি বলতে ট্রেনে উঠে থাকি, ট্রেনটা যেখানে যায় থামে নামা যায়, আবার দ্বিতীয় ট্রেন দিয়ে চলে আসি, এরকম কাউরে নেই না। কেউ যদি যাইতে যায় তাহলে নেই। তো বলতেছে আরে তুমি তো তাহলে আমার সাথেই ঘুরতে পারো, আমিও তো অফ ডেতে বাইক নিয়ে যেখানে খুশি সেখানে আমি চলে যাই। পরে আমি বলছি আচ্ছা, আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা ওর সাথেও যদি আমি কথা বলি রিলেশন করে, তাহলে ওইটাও ওর দেখে চলবে। তো এটা ভেবে আমি ওর সাথে আমি কথা বলা শুরু করি। কথা বলার 1 মাস পর হচ্ছে যে আমি ওরে বললাম যে আমি হচ্ছে ড্রিঙ্কস করবো। ও আমাকে বলছে কেন করবা? আমি বলছি ড্রিঙ্কস করে আমার যে বয়ফ্রেন্ডটা আছে ওরে আমি ইচ্ছা মতো বকবো, আমি ওরে বকতে পারি না, কখনো বোকা দিই না, কখনো খারাপও বলি না। পরে আচ্ছা তাহলে তোমাকে আমি খাওয়াবো। আমি বলছি তোমার খাওয়াইতে হবে না, আমি নিয়ে আসবো, তুমি শুধু খাওয়ার জায়গাটা ঠিক করবা। পরে বলছে আচ্ছা। তো ওই ছেলেটা ভাবতে পারে না যে আমি খাবো আসলেই। তো আমি ওইটা নিয়ে আমি আসছি, আসার পরে একটা জায়গায় আসছি, মানে ছেলেদের এলাকায় আসছি। তো ওখানে নৌকার মতো একটা বড় কিছু আছে, ওটা ও নিতে চাই নাই, জোর করে আমি নেওয়াইছি। নেওয়ার পরে আমি ওইখানে হচ্ছে আমি খাইছি। খাওয়ার পরে আমি কান্না করতেছি আর আমার ফোনটা খুঁজতেছি। তো ফোনটা দিছে আমার হাতে, লকটা খুলে আমার মোবাইলে আরিফ ভাইয়া লেখা আছে, নাম্বারটা তো ও অবশ্যই চিনে, ওর যে মতো চিনবে। ফোন দিয়ে ইচ্ছা মতো বকছে, আর ও জেনে গেছে যে আমার রিলেশন কার সাথে ছিল। জেনে যাওয়ার পরে ও একটা সুযোগ নিল যে ও আচ্ছা উনি তো বিবাহিত, ওনার তো একটা বেবি আছে, যে ভুলে যাওয়াই বেটার, যা হয়েছে আল্লাহ দেখে নেবে, তুমি ভুলে যাও, আমরা বন্ধু বান্ধব আছি, আমরা চিল করবো। পরে
পরে বলতেছে যে আচ্ছা, আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আমি ওর সাথে ও সেদিন আবার হচ্ছে রাতে সকালবেলা ও আমাকে দিয়ে আসছে, ওর মাকে ফোন দিছে, দিয়ে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। তো ওই যে ওইটা খাওয়ার পরে আর কি, পরে এখন ওর মা বাসায় জায়গা দিবে না, তো ওর একটা বোনের বাসায় নিছে, নেওয়ার পরে মরিচ টরিচ কি হাবি যাবি, পরে আমি জানতে পারছি খায় আমার সেন্স ঠিক করে আমার বাসায় দিয়ে আসছে। বাসা থেকে ঘুম থেকে উঠে আমি হচ্ছে কাজে যাব, বুধবার দিনে কাজ করছি, বৃহস্পতিবার দিন আবার কাজে যাব, জবটা আমার কন্টিনিউ করবো আর কি। তো কাজে যাব, আমি হচ্ছে ওয়াশরুম থেকে এসে আয়নায় দেখি যে আমার হচ্ছে শরীরে স্পট আছে। আমি সাথে সাথে ওকে ফোন দিলাম যে এটা কি, পরে আসলে এটা আসলে তুমি যেটা মিন করতেছো সেটা না, মানে বংচং আমার বুঝাইলাম। আমি বলছি আচ্ছা থাক, আমার তখন আমার কোনো জ্ঞান বা বুঝতেও ইচ্ছা করে না, মানে সহজভাবে বুঝতে ইচ্ছা করে না কোনো কিছু। আমি বলছি আচ্ছা যা হয়েছে হয়েছে, আমারই দোষ ছিল, আমি আমারই দোষ মনে করে নিয়েছি। তো তারপরেও ওর সাথে আমি আবার কথা বলি, তারপরেও আমি ওর সাথে আবারও কথা বলা শুরু করি, বাদ দিই না যে আসলে ওর সাথে কথা বললে বিপদে পড়ে যাবো বা কিছু একটা। কথা বলি, তো ওর সাথে আমার খালাতো বোনের পরিচয় করে দিই। তারপরে হচ্ছে আমরা আবার ঘুরতে যাওয়ার ডিসিশন নেই, ওটা হচ্ছে টিম একটা, সবাই মিলে তো সাজেক যাব। তো ওরে বলার পর, ওরে নেওয়ার কোনো কথা না, কিন্তু ও শোনার পরে পাগলামি করতেছে, না আমাকে নিয়ে যাও, আমি যাবো, আমি কার সাথে যাব, তোমার সাথে যাব, তোমার একটা ব্যাগ টানার জন্য তো মানুষ লাগে, এই সেগুলো বলতেছে। পরে আমি বললাম আমার বোনের সাথে কথা বলতেছে নিয়ে আনে, তো নিয়ে নিলাম, ঘুরতে গেলাম। মানে ওইখানে যায় আমার এত টেক কেয়ার করছে সে আমার বয়ফ্রেন্ড হওয়ার, মানে আমার লাইফ পার্টনার হওয়ার যোগ্য। এর মধ্যে সে আমার প্রেমের হিস্টোরি তো জানছেই, তারপরে আবার জেনে গেছে যে আমার একটা বিয়ে হয়েছে, আমার একটা বেবিও আছে। বেবিটার বয়স এখন, এটা কিন্তু আমি যেই কথা বলতেছি সেটা হচ্ছে 21 মার্চের কাহিনী। তো তার সাথে আমার ডিসেম্বর থেকে কথা হইতো, আর ডিসেম্বর থেকে কথা হতো, ফেব্রুয়ারিতে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার ডিসিশন হয়ে গেল। একা না, আমার খালাতো বোন আরো তার বন্ধু বান্ধব এরা। তো আমি অফিস থেকে ছুটি নিয়ে নিই 4 দিনের, উনিও নেওয়ার পরে আমরা যাই। উনি কিন্তু জেনে গেছে আমার 8 বছর, আমার যে বেবিটা বয়স এখন 8 বছর। তো উনি এটাও জানে, তার কোনো সমস্যা নেই। সে ওখানে যেয়ে আমার অনেক টেক কেয়ার করার পরে যেদিন আমরা টাকা ব্যাক করবো, সেদিন সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। আমি বলছি আচ্ছা, আমি কিন্তু মোটেও বিয়ে টিয়ে রাজি না, যতদিন আমি এখানে জব করবো তুমি আসো, তারপরে আমি একটু বাসায় যাবো। বাসায় চলে গেলে আমি বাসার আয়ত্তে, আমার ফ্যামিলি, আমার ছোট খালা, বিশেষ করে আমার ছোট খালা যা বলবে আমি তাই শুনবো, কয়দিন আর জবটা করবোই। তো আমি বলছি আচ্ছা হ্যাঁ রাজি, এই সেই বলে আমি চলে আসছি। তার সাথে কন্টিনিউ কথা, সে আমাকে প্রতিদিন, রিলেশন হওয়ার আগেও প্রতিদিন আমার বাসায় দিয়ে আসতো, আমার ব্যাগটা তার হাতে থাকতো, আবার আমার বাসা থেকে আমাকে সে নিয়ে আসতো, যমুনাতে নিয়ে আসতো। তো তার জন্য আমার তখন কোনো ফিলিংস ছিল না যে বিয়ে করবো, কিন্তু সে আমার থেকে 1 বছরের ছোট। আমার এরকম কোনো ইচ্ছাই ছিল না। সবসময় সে তার ফ্যামিলির কথা বলতো যে আমার মা তোমার মতন, কিন্তু তুমি তো ও তো নিয়ে গেছে, আর আমার মা আমাকে দেয়নি, কিন্তু কুত্তা বিড়ালের মতো আমাকে হচ্ছে সে মানুষ করছে, মানুষের কাছে দিয়ে সে বিদেশে গেছে, আমি রাস্তায় রুটি খাইছি টুকায়া, এই সেই এগুলো বলতেছে যে আমি পড়াশোনা করছি, আমি আজকে এই জায়গায় আমার নানুর কারণে, বুঝছো, মানে অনেক ইমোশনাল কথা বলতো, কান্নাকাটি করতো। তো একসময় যখন মার্চে ওর একটা ফ্রেন্ড বিয়ে করছে, এইভাবে যেভাবে আমাকে ও প্রস্তাব দিছে ওইভাবে, মানে ফ্যামিলিকে না জানায়, 2 ফ্যামিলি জানে না, বিয়ে করে থাকবে। ওই ছেলের বড় ভাই যখন বিয়ে করবে তখন হচ্ছে ওই মেয়েটাকে নিবে। তো এটা বলে ওরা বিয়ে করছে। ওদের বিয়ের 2 মাস পরে সে আমাকে চাপ দিচ্ছে, চলো আমরাও ওইভাবে বিয়ে করি, ওরা তো সুখী আছে, তো আমরাও চলো বিয়ে করি। এর মাঝখানে হচ্ছে রোজার ঈদের আগে আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে, চাকরি বাকরি ছেড়ে দেবো সবকিছু, বাসা থেকে বিয়ে ঠিক করছে, আমি রাজি। আমার বাবা হুজুরের সাথে আমার বিয়ে ঠিক করছে। তো আমিও চাইতাম যে আমি হচ্ছে যে হয় একেবারে ভালো হয়ে যাব, ভালোভাবে আমার জীবনটা কাটবে, কারোর সাথে না হয় যেভাবেই যাবে। তো আমার বাবা যখন আমার বিয়ে ঠিক করছে একটা হুজুরের সাথে, আমি রাজি হয়ে গেছি। আমার বাবা হুজুর, সেও তো আমার হুজুরের সাথে দিতে চেষ্টা করবে। তো আমি রাজি হয়ে গেছি বিয়েতে, তাকে জানাইছি। জানানোর পরে বলতেছে, সে তো কান্নাকাটি, আমার বোন আমার খালাতো বোনের আমার পায়ে ধরে যে দেখেন তাহলে আমার জীবনটা কেমনে কাটবো, আমি তোমারে অনেক ভালোবাসা ফেলাইছি, আমার জীবনটা অনেক কষ্টের, আমরা গরিব, হ্যাঁ, আপনারা যদি একটু ঠাই দেন আমাকে, তাহলে আমি থাকবো আপনাদের কাছে সারা জীবন। তো আমার বোন বলতেছে এইসব কথায় কান দিস না, এইসব ইমোশনাল কথা অনেক বলবে, সমস্যা নেই। পরে হচ্ছে
আমিও পাত্তা দেই নাই। তো আমি জবটা ছেড়ে দিব, আমার 1 মাস আগে জানাইতে হবে, আমি জানাই দিছি। পরে আমাকে বলতেছে প্লিজ ছাড়ো না, প্লিজ ছাড়ো না। তো আমার মনের ভিতরে কেন জানি মানে এত ভালোবাসতো, আমি শোরুমের পানি খাইতে পারতাম না। সে বাসা থেকে ফুটানো পানি আমার জন্য নিয়ে আসতো। আমাদের বাসার যে যে ভাবি কাজ করতো, একটা ভাবি কাজ করতো, সে যদি একদিন না আসতো তাহলে আমার কাপড় চাপড় কে ধুবে। ওই টেনশনটা যখন আমি করতাম, সে বলতো আমি তোমার বাসার সামনে দাঁড়ায় আছি, তুমি ব্যাগ দিয়ে কাপড়গুলো নিয়ে আসো, আমি ধুয়ে দেবো। আমি তাই করতাম, আমার কাপড় চাপড় দিয়ে দিতাম, বাসে জোড়াজুড়ি করে আমার ইউনিফর্ম এগুলো আমার কাপড় চাপড় নিত, ধুইতো। আমার জন্য খাবার বাসা থেকে বয়ে আনতো। আমি আবার বাসা থেকে খাবার খাইতাম না, আমার একবেলা কিনা খাইতে হইতো, সেটাও আমাকে সে খাওয়াইতো। মানে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করছে। তো সেজন্য আমার একটু মানে মনের ভিতরে যে আসলে আমি কি একটু বিশ্বাস করে দেখবো। ওদিকে কিন্তু ছেলে পক্ষ ছেলেদের বাসায় চলে গেছে, ছেলে টেলে দেখে আসছে। আর হুজুর তো ওনারা বলতেছে যে আমি যেদিন যাবো আমি ওদিন মেয়েকে বিয়ে করে নিয়ে একবার আমার সাথে চলে আসবো। আমরা এইভাবে মেয়ে দেখি সরাসরি। এমনিতে আমার ছবি দেখছে, সে এক দেখাই পছন্দ করছে। তো আমি ওরে জানাইলাম। পরে কেন জানি আমার মনের মধ্যে তার জন্য মায়া হলো যে আসলে একটা মানুষ আমার জন্য এত করছে, হইতেও তো পারে সেও আমার জন্য বেটার। তো আমি সবরাতের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি বললাম আল্লাহর কাছে, জানলা আমার জন্য যে ঠিক তুমি তাকেই আমাকে দিও, তার জন্যই আমার মনটা নরম করে দিও। এটা হচ্ছে মার্চের কাহিনী, মার্চের সবরাতের সময়। তো এরপরেও ও আমার বাসা থেকে আবার আমার বড় ভাই বলছে যে বিয়েটা ঈদের পরে দিবে, আমার ভাই আসার চেষ্টা করবে, ছোট বোন ঈদের পরে বিয়ে দিবে, আমি আসবো। তো ওই ছেলে পক্ষ আবার কি করছে, প্রথমে মেনে নিছে, ওকে। তো আমি ভাবলাম যে তাহলে সবাই বলতেছে চাকরিটা ছাড়ো। তো আমি সবাই অনুরোধ করে বলছি যে আমি রোজার মাসটা আমি করি, আমি এতদিন করে আসছি, তাদের জন্য আমার একটা মায়া হয়েছে, আমি করি। তো বাসা থেকে সবাই রাজি হয়েছে। রোজার 1 সপ্তাহ আগে ওই ছেলে পক্ষ ফোন করে বলছে যে আপনারা যদি রোজার আগে দেন তাহলে মেয়েটাকে আমরা নিয়ে আসবো, আর যদি না দেন তাহলে বিয়েটা পসিবল না। তো আমার ছোটবেলা তো অনেক জিদ, এমনিতে গ্রামে এসে একটু গ্রামে দিবে না এরকম। পরে বলতেছে বিয়ে ক্যান্সেল, আপনাদের কাছে মেয়ে দিবই না, আপনাদের খুদ আছে নিশ্চয়ই, সেজন্য আপনারা এইসব। ওই ছেলেটা আবার জানতো আমার কাহিনী, ওই ছেলের আবার কোনো ইয়ে নাই, বিয়ে টিয়ে নাই। পরে বলতেছে আপনাদের ভিতরে কোনো খুদ আছে, আমরা মেয়ে দিব না, আপনারা যদি পায়েও ধরেন তাও মেয়ে দিব না, বিয়ে দিছে ভাঙ। তো আমার তো চাকরি ছাড়ার আর অপশন নাই। এর মধ্যে যখন ও শুনছে যে আমার বিয়েটা ভেঙে গেছে, তখন ও তো অনেক খুশি, নামাজ পড়ে আমাকে দেখায়, সে নামাজ পড়ে। তো আমি ভাবছি তাহলে আল্লাহরই হয়তো ইশারা যে আমার বিয়েটা এই জন্যই ভাঙছে। তো সে ডিসিশন নিছে যে ওরা যেভাবে বিয়ে করছে, মানে ওর একটা ফ্রেন্ড একই নামের বিয়ে করছে, যে ওইভাবে আমরা বিয়ে করে রাখবো, যখন তোমাকে বিয়ের জন্য চাপ দেবে বাসায় বলবা, রাজি না হলে আমি তোমাকে নিয়ে চলে আসবো, পারবা না আমার সাথে কষ্ট করে থাকতে? বলছি পারবো, কিন্তু বিয়েটা করবো না, বিয়েটা পরেই করবো, ফ্যামিলিকে মানাই। সে আবার কান্নাকাটি, ইমোশনাল কথা, যে আজকে আমি গরিব দেখা, আমার বাবা নাই দেখা অবহেলা করতেছ, যা আসছে মুখ দিয়ে তাই বলছে। তখন আমি ফোনটা অফ, ঈদের পরের দিন ফোনটা অফ করে রাখছি। ওর একটা বন্ধুরা ফোন দিছে ইচ্ছা মতো, হচ্ছে আমার নানুর নাম্বার জানতো, নানুর মোবাইলটা আমার কাছে রাখছি ইচ্ছা করে, যে ও ফোন দিলে কি গন্ডগোল হয়। তো সবার সাথে আমি কথা বলছি, শুধু ওর সাথে আমি কথা বলি নাই। তো আমি ফোনটা খুলছি আবার, আমার আসলে আমি অনেক শয়তান। ফোনটা খোলার পরে একটা ফোন আসছে যে ও তো 6 তলায় দাঁড়ায় আছে, আপনি যদি একবার না করেন ওরে বিয়ে করবেন না, তাহলে কিন্তু 6 তলা থেকে লাফ দিয়ে দিবে। আর যে বলতেছিল সে কান্নাকাটি করেই বলতেছিল। তো আমার তো পসিবল না এই রাতের বেলা আমি যাই আসলেই সত্যি মিথ্যা যাচাই করবো কিনা। তো আমি বলছি আচ্ছা আমি ওকে ফোন দিচ্ছি। তো আমি ফোন দিয়ে বললাম যে হ্যাঁ আমাদের কালকে বিয়ে হবে, 16 তারিখ, 14 তারিখে ঈদ হয়েছে, 15-16 তারিখ। ও 15 তারিখ সে আবার আমাকে রাজি করানোর জন্য দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত সে বৃষ্টিতে ভিজছে। আমি কোথায় আমার ফ্যামিলির সাথে ঘুরতে গেছি, সে ওইখানে যায় আমাকে খুঁজে বের করছে। হ্যাঁ, ভিজছে, আমার সামনে আসছে, আমি দেখছি সে কষ্টে কাতর, আমার মায়া হয়েছে তারে দেখা অনেক, সে আমার জন্য কষ্ট করতে পারবে এরকম ফিল হয়েছে। তো আমি সবকিছু যাচাই করে সারা রাত ওদিন আমি ঘুমাই নাই, যে কি করবো আসলে, আমি কি আসলে ওর জন্য কি রাজি হয়ে যাব, হইতেও তো পারে ভালো। আমার তো বড়লোক জায়গায় বিয়ে হয়েছিল না একবার, আবার ঠিকও তো হয়েছে অনেক বড়লোক একটা জায়গায়, আর ছিলামও তো, জন্ম তো হয়েছে ভালো একটা ফ্যামিলিতেই, ভালোভাবেই তো ছিলাম। তো আচ্ছা তাহলে ও গরিব তো কি হয়েছে, আমি ওকে বিয়ে করেই ফেলি। তো রাজি হয়েছে। ওই সময় আমার মেয়ে আবার আমার কাছে, ওর ডেটও 16 তারিখে, ওকে দিয়ে আসতে হবে, ওর দাদু ফোন দিচ্ছে ওর দিয়ে যাও। তো সকালবেলা আমি ওকে দিয়ে আসলাম, আমার মেয়েকে দিয়ে আসলাম, আমার মেয়ের সাথেও দেখা করছে, ছবি তুলছে, সবকিছু করছে। তো আমার মেয়েকে দিয়ে আসার সময় রাস্তায়
ওর একটা বন্ধু বিয়ের শাড়ি এগুলা নিয়ে আমার জন্য ওয়েট করতেছে। সবাই জানে আমি আমার মেয়েকে দিয়ে আসতে যেতেছি, হয়তো মেয়ের সাথে একটা রেস্টুরেন্টে বসবো, খাবো, একটু দেরি হবে, কেউ আমাকে ফোনও দেয় না বা কিছু না। এমনি তো আমি বাসায় দেরি করে গেলেও আমাকে ফোন দিবে না, বাসায় যাওয়ার পরে ধরবে। তার সাথে কাজে আমি ভাবছিলাম যে সেদিন বিয়েটা হবে না, সে আমাকে ঘুরে টুরে বাসায় দিয়ে যাবে। আমি তারে অনেকবার রিক্সায় তার হাতটা ধরে আমি বলছি যে দেখো আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে, আর তুমি তোমার মা তোমাকে কুত্তার মতো মানুষ করুক, কিন্তু তুমি তোমার মার একটা মাত্র মেয়ে ছেলে, তোমার মার জীবনটাও কিন্তু অনেক কষ্টের। ওর বাবা নাই, ও ছিল একাই, ওর এই মানুষ করছে। অনেক কিছু বুঝালাম, আমি কি কান্না করি তার চেয়ে বেশি সে কান্না করে যে না না তুমি থাকলে আমার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে, তুমি যদি না থাকো তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, হ্যাঁ আমি বাঁচবই না হয়তো। সে আমাকে এগুলা বললো। পরে কাজে অফিসে গেলাম, যাওয়ার পরে বিয়ে হলো। তার একটা ফ্রেন্ড ওখানে বসেছিল, কাজে অনেক কিছু জিজ্ঞেস করবে বলে উনি ওখানে বসেছিল, স্থানীয় তো। আর কাজে অফিসটা আমি চিনি না, ওরা কিভাবে নিয়ে গেছে আমি জানি না। তো সেই স্থানীয় সে বসেছিল, 2-3টা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, আমার পক্ষ থেকে কেউ ছিল না। তো কাজী যাতে বেশি কিছু না জিজ্ঞেস করতে পারে সেজন্য সে কাজীর কাছে বসে রয়েছে, একদম কাজীর কাছে। আমি গেলাম, ওইখানে সাইন টাইন করলাম সবকিছু। ওর পাশ থেকে ওর ফ্রেন্ডরা ভিডিও করছে, মানে আমাকে ফাঁসানোর জন্য, যে আমি বিয়ে যাতে কখনো অস্বীকার না করতে পারি সেজন্য ভিডিও টিডিও করছে। করার পরে বিয়ে শেষ হয়েছে, হওয়ার পরে ও আমাকে আমার বাসায় দিয়ে গেছে, ওর বাসায়। এপ্রিলের 16 তারিখ আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ভালোই যাইতেছিল, জবটা আমার ছেড়ে দেওয়ার কথা, এখন ছেড়ে দিয়ে কি করব, হ্যাঁ ছাড়ি না, জবটাও করতেছি, সবকিছুই ঠিকঠাক চলতেছিল। আমরা মানে প্ল্যানিং করতেছি যে কিভাবে, এর মধ্যে আমার কোনো বিয়ের কথা, মানে বাসা থেকেও কোনো চাপ, কোনো কিছু, বা আমি কি করতেছি, কেমনে চলতেছি, এই যে রাতের বেলা বাহিরে বাসায় দেরি করে যাই, হ্যাঁ এগুলা নিয়েও কারো মাথা ব্যথা তখন ছিল না ওই সময়টা, বিয়ের পরটা। তো আমি বুধবারেও বাসায় থাকতাম না, আমি বাসায় মোটেও থাকতাম না। শুধু এটা একটু নোটিস করছে আমার নানু একদিন আমাকে ডাইকা, বিয়ের পরে, বিয়ের 1 মাস পরে আমাকে ডাইকা নিয়ে বলতেছে তুই কি কারোর পছন্দ করস? আমি বলছি যে না, আমি একটু বলে দেখি যে কি হয়, আমি তো জানাই নেই আমার ফ্যামিলিতে, না জানাই আমি এত বড় একটা কাজ করে ফেলছি, এমন তো হইতে পারতো যে আমার ফ্যামিলি রাজিও হইতে পারতো। তো আমি আমার নানুকে বলছি, নানু একটা ছেলে আমাকে পছন্দ করেন, যদি বলে আমি পছন্দ করি তাহলে আমাকে চাকরিটা কোনো মতেই করতে দেবে না। তো আমি বলছি নানু একটা ছেলে আমাকে পছন্দ করেন। পরে বলতেছে যে নাম কি, বাড়ি কই, গড় কই, এগুলো। পরে আমি বলছি ওর একটা মা আছে জব করে, ওর একটা নানু আছে জব করে, আর কি জব করে আমি তখনও জানি না ওনারা কি জব করে, আর ও জব করে। পরে কই তাহলে তোর ছোট খালা লোক কয়ে দেখবো না, ছোট খালার সাথে কইছে, ছোট খালা কয় না এটি পসিবল না, তাহলে কি তুমিও যা জব করবা? পরে আমি বলছি যে করা লাগলে করলাম। পরে আমাকে আমার ছোট খালা বললো যে দেখো একটা ট্রেন চলতেছে, প্রতিদিন তুমি দৌড়ে যায় দাঁড়ায় ট্রেন দিয়ে তোমার গন্তব্যস্থানে যাও। 1 বছর 2 বছর 3 বছর গেলা, একদিন তুমি অনেক বিরক্ত হয়ে গেলা, তখন কি করবা জানো? ট্রেনটা লাগতে দিয়া তুমি বলবে যা ট্রেন যাবে, পরে ট্রেনে তুমি এরকম করতে পারবা না, অলরেডি তুমি একটা